সো ফাইন, আমরা সার্ভার রান করলাম কিন্তু স্টপ হয়ে গেছে। এটাই আর কি, জ্যাম্প আর ওয়াম্প একসাথে দুইটা, যে কোনো একটা চললেই হবে। আচ্ছা, এখন দেখি আগে আমাদের লোকাল হোস্ট কাজ করছে কিনা। হ্যাঁ, লোকাল হোস্ট মোটামুটি কাজ করছে। ওকে ফাইন। আমাদের শুনেন, আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, আগামী ফোল্ডারটা, যেখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস কী জিনিস সেটা একটু দেখে আসি। প্রথমে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করে নিই। সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড হতে থাক, ততক্ষণ আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাই, ওখান থেকে ঘুরে আসি। সো wordpress.com আপনারা মনে হয় আগে ইউজ করছিলেন কোনো এক সময়, যদি ইউজ করে না থাকেন। ওয়ার্ডপ্রেসটা মূলত যখন শুরু হয়েছিল একটা ব্লগিং প্ল্যাটফর্ম দিয়ে শুরু হয়েছিল, মানে ব্লগ লেখার যে ব্লগ স্পট গুগলে যেটা আছে, blogger.com বা blogspot.com যেগুলো আছে। সো সিমিলারলি ওয়ার্ডপ্রেসও ওভাবেই কাজ করতো যখন শুরুর দিকে। এরপর কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফিচার ছিল যে ওয়ার্ডপ্রেসের দিয়ে ইউজাররা চাইলে নিজেদের কাস্টম থিম তৈরি করতে পারত। এখন মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, একটা সিএমএস সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাট মিনস আমার ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করার জন্য যে একটা সফটওয়্যার দরকার, সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারি। তো এখন ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা, এটা দেওয়া আছে, করা আছে, সব কিছু করা আছে। জাস্ট ওদের ফাংশনালিটি, ওদের সব ফাংশন বা ওদের সব সিস্টেম ইউজ করে আমার থিমে যদি আমি ইনক্লুড করি, তাহলে আমার থিমটা ওয়ার্ডপ্রেসে কী হবে, সাপোর্টেড হবে। সো এরকমই ওয়ার্ডপ্রেসের সম্পর্কে এখানে বলা আছে, ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট আ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। ঠিক আছে, আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এই ধরনের কাজগুলো করতে পারি। এত ভালো এখনো হয়নি, এনিওয়ে নো প্রবলেম। সো ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সফটওয়্যার। দেন এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু, আপনারা পড়ে নেবেন। সো এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইট, এটাও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ঠিক আছে, এটাও ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি। সো এখন ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি, এখান থেকে ওয়ার্ডপ্রেসের 4.6.1 আমরা এটা অলরেডি ডাউনলোড করেছি, 8.71 MB। সো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাইলগুলো, সবগুলো পিএইচপিতে লেখা, দেখেন এক্সটেনশন দেখেন, সবগুলো পিএইচপি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাইলগুলো। এখন এগুলা আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবো, সবগুলো সিলেক্ট করলাম, দেন নিয়ে আসলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা জানি যে সার্ভার কীভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা ইউআরএল রিকোয়েস্ট করি, তখন সে ওই রুট ডিরেক্টরিতে index.php নামে কিছু আছে কিনা সেটা চেক করে, তাই না? সো এটার ক্ষেত্রেও সেম, আমরা যখন লোকাল হোস্ট /আগামী লিখে এন্টার দিব, তখন সে আমার এই ডিরেক্টরিতে আসবে এবং এখানে কোনো index.php আছে কিনা সেটা চেক করবে। এই যে, সো সে index.php-তে যাবে, এখান থেকে সে অপশন পাবে আরেকটা wp মেবি লোড, এটার পর wp সেটিংস, এটার পর আরেকটা, এটার পর আরেকটা, এভাবে ঘুরতে ঘুরতে সে আমার থিমে চলে যাবে। ঠিক আছে, সে দেখাবে হচ্ছে আমার থিমটা, যেটা আমি ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে, যেটা আমি ইনস্টল করেছি। সো এখন দেখেন, আমি যখন আগামীতে যাব, আমার ওয়ার্ডপ্রেস এখনও রেডি না, জাস্ট আগামীতে যখন যাব, তখন সে বলবে যে আমার ওয়েবসাইটটা এখনও ইনস্টল করা হয় নাই, অ্যাপ্লিকেশনটা এখনও ইনস্টল করা হয়নি। তো আমাকে ইনস্টল করতে হবে। সো ইনস্টলের অপশন চলে আসছে। সো ইনস্টলের জন্য কি কি লাগবে, প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তারপর হচ্ছে এই 5টা ইনফরমেশন আমার লাগবে। 5টা ইনফরমেশনের মধ্যে প্রথম ইনফরমেশন হচ্ছে আমার একটা ডাটাবেস লাগবে, ডাটাগুলোকে সেভ করার জন্য। ডাটাবেসের ইউজার লাগবে, ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, যে ডাটাবেসটা এডিট ডিলিট সব কিছু করতে পারবে। সো ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট,
ডাটাবেসটা কোন জায়গায় হোস্টিং করা আছে সে জায়গার নামটা দিতে হবে। আর টেবল একটা প্রিফিক্স, টেবল প্রিফিক্স। প্রিফিক্স বলতে আমরা জাস্ট নামের আগে যেটা ইউজ করি, মিস্টার, ঠিক আছে। সো এই ধরনের একটা টেবল প্রিফিক্স লাগবে। এটা কেন? কারণ হচ্ছে একই ডাটাবেসের মধ্যে যদি আমি একাধিক ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে চাই, তখন এই প্রিফিক্সের মাধ্যমে সে বুঝে কোন টেবলটা কোন ওয়ার্ডপ্রেস সাইটে, ঠিক আছে। সো ব্যাপারটা আমি একটু পরে বলছি। সো আমরা আগে একটা ডাটাবেস তৈরি করে নিই। ডাটাবেস বিষয়টা হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন। সো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন, এটা হচ্ছে একটা ডাটাবেসের কি, এটা বলতে পারেন যে গ্রাফিক্যাল ইন্টারফেস, গ্রাফিক্যাল ইন্টারফেস, মাইএসকিউএলের গ্রাফিক্যাল ইন্টারফেস। তো নর্মালি হচ্ছে এটা এভাবে করা যায়, মেবি এখান থেকে শেলের মাধ্যমে মাইএসকিউএল দেখি। MariaDB, এই যে এখানে MariaDB কাজ করতেছে। সো শো ডাটাবেসেস, এইভাবে হচ্ছে কি আমার ডাটাবেসগুলো শো করতেছে। দেখেন এখানে যতগুলো আছে, প্রথম হচ্ছে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরমেন্স স্কিমা, পিএইচপি মাইঅ্যাডমিন, প্রশিকা, টেস্ট, ট্রায়াঙ্গেল। সো নর্মালি হচ্ছে এইভাবে ডাটাবেসগুলোকে যারা কমান্ড মোডে কাজ করতে ভালো লাগে তারা হচ্ছে এইভাবে কাজ করে, ঠিক আছে। আর এটার গ্রাফিক্যাল, এটা না, এটা কিছু দরকার নেই। সো এটার অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল ইন্টারফেস হচ্ছে এটা। যারা কমান্ড মনে রাখতে পারে না, কমান্ড মোডে কাজ করতে পারে না, তারা হচ্ছে এখান থেকে কাজ করতে পারে। সো গ্রাফিক্যাল ইন্টারফেসটা সহজ। আমরা জাস্ট এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি, মাউসের মাধ্যমে ক্লিক করব, ডাটাবেস, সেই ক্রিয়েট ডাটাবেস একটা অপশন আসছে, এখানে ডাটাবেসের নাম দিব, তারপর ক্রিয়েটে ক্লিক করব, সে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখান থেকে ক্রিয়েট করতে যাই তাহলে একটু কমান্ড জানা লাগবে, যে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস, তারপর হচ্ছে ডাটাবেসের একটা নাম, যেমন আগামী, এভাবে মেবি। ওকে, একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে রিফ্রেশ করি সেটা এখানে চলে আসবে, দেখেন আগামী, ক্লিয়ার। সো এইভাবে হচ্ছে আপনার কমান্ড মোডে কাজ করে। সো কমান্ড মোড বাদ আমরা হচ্ছে এখান থেকে তৈরি করব। সো আমি এটা যেটা আছে সেটা এখন আপাতত আবার ডিলিট করে দেই, তারপর দেখেন। সো ড্রপ ট্যাবল, আমি আগামী ডাটাবেসটা ডিলিট করে দিলাম। তো ডাটাবেস তৈরি করার সিস্টেম আবার বলছি, লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিনে গিয়ে আমি ক্লিক করব ডাটাবেসেস, এখানে আমার ডাটাবেসের নাম দিব আগামী, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন এই ডাটাবেস নাম পেয়েছি। ডাটাবেসের ইউজার কি? ডাটাবেসের ইউজার হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভারের সাথে দেয় আপনাকে নর্মালি। সো এটার ইউজার কি সেটা যদি জানতে চাই তাহলে মেবি প্রিভিলেজে গেলে বোঝা যাবে। সো এই ডাটাবেসের ইউজার হচ্ছে রুট, ঠিক আছে, রুট। সো পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড নাই, ঠিক আছে। সো আমরা ইউজার পেলাম, পাসওয়ার্ডে পেলাম। হোস্ট, হোস্ট কি? হোস্ট হচ্ছে এই যে এখানে লোকাল হোস্টও দিতে পারি, এটাও দিতে পারি, এই আইপি অ্যাড্রেসটাও দিতে পারি, রাইট। সো আমরা হোস্টও পেলাম, পাসওয়ার্ডও পেলাম, ইউজার নেম পেলাম, ডাটাবেস নেমে পেলাম। এবার হচ্ছে টেবল প্রিফিক্স। টেবল প্রিফিক্স বলতে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস যখন একটা ডাটাবেসের মধ্যে তাকে ইনস্টল করে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়, তখন এভাবে অনেকগুলো টেবল তৈরি করে, দেখছেন একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবল আছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি একটা ডাটাবেসে 60,000 টেবল তৈরি করা যায়। 60,000 টেবলের মধ্যে আবার কত 5 কোটি মেবি রো থাকতে পারে, তো দরকার নেই। সো এনিওয়ে, সো এখন দেখেন প্রশিকা ডাটাবেসের মধ্যে 12টা টেবল আছে, রাইট। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি করে দিয়েছে। টেবল প্রিফিক্সটা হচ্ছে এটা WP আন্ডারস্কোর, যেটা এখানে দেওয়া হয়েছে। এই টেবল প্রিফিক্সের কাজ হচ্ছে, যেমন দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেস সেম প্রত্যেকবার সেম টেবল নেম দিবে, সেম ওয়েতে টেবলগুলো তৈরি করবে। এখন আমি যদি একই ডাটাবেসে 2টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে সেম হয়ে যাবে না? সেম হয়ে যাবে। সো টেবল প্রিফিক্সের মাধ্যমে সেটাকে আলাদা করতে হয়। এনিওয়ে এত কিছু দরকার নেই আপাতত। সো আমরা কি করলাম, ডাটাবেস নেম, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আমার ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। মনে করেন
এটা এটা চেঞ্জ কখন হবে? এটা চেঞ্জ হবে তখন মনে করেন আপনার ওয়েবসাইট এক জায়গায় আছে, আপনার ডাটাবেস আছে আরেক জায়গায়। এটা আপনার কম্পিউটার, আরেক কম্পিউটার হচ্ছে আপনার ডাটাবেস। তাহলে ওই কম্পিউটারে যে সার্ভারটা রান হচ্ছে তার একটা হোস্ট নেম আছে, সেই হোস্ট নেমটা এখানে আসবে যদি ডাটাবেস আলাদা আলাদা থাকে। সো নর্মালি সব জায়গায় লোকাল হোস্টই থাকে, কারণ যেখানে পিএসপি ইনস্টল করা থাকে সেখানে ডাটাবেসও ইনস্টল করা থাকে। সো এদের জন্য তারা কি লোকালি আছে। সো লোকাল হোস্ট আর টেবল প্রিফিক্স। তো আমি টেবল প্রিফিক্সটা মনে করেন দিলাম হচ্ছে মেইন বা দিলাম হচ্ছে আগামী। এটা আমি যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। এটা মোটামুটি এখন কোনো কাজে দিবে না, কিন্তু যখন আমি এই একই ডাটাবেজে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন কাজে দিবে। এই একই ডাটাবেজে যখন আমি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাব তখন এটা কাজে দিবে। তো আমি ইনস্টল ক্লিক করলাম, এখন দেখেন সব ইনফরমেশন ঠিক আছে। সেজন্য কি করছে দেখেন, সে একটা ফাইল তৈরি করছে, এটা wp config ফাইল। এবং এটা যদি আমরা এখানে দেখেন, আমি এটা যদি ব্র্যাকেটস ওপেন করে দেখি, আমার ডাটাবেজের নাম আগামী, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, হোস্ট লোকাল হোস্ট এবং টেবল প্রিফিক্স আগামী। দেখছেন সব কিছু চলে আসছে। এই ইনফরমেশন আমি যেগুলো দিয়েছিলাম সেটা দিয়ে এই ফাইলটা তৈরি করেছি। তার মানে ওয়ার্ডপ্রেস এই ফাইলের মাধ্যমে বুঝতে পারবে যে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল কি নাকি ইনস্টল না। সো যেমন দেখেন আমি জাস্ট কী করলাম, এটা ইনস্টল কমপ্লিট করি, রান দ্য ইনস্টল। তো ইনস্টল করার জন্য আরও কিছু ইনফরমেশন লাগবে, যেমন সাইটের টাইটেল কী হবে। মনে করেন আমার সাইটের টাইটেল হবে আগামী ওয়েবসাইট। এখানে দিলাম রেডি ফর আগামীকাল, ঠিক আছে। সো আগামীকালের জন্য আগামীর ওয়েবসাইট বানাইছি, ঠিক আছে। সো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এই সাইটে যে অ্যাডমিন হবে তার একটা পাসওয়ার্ড থাকবে, আমি অ্যাডমিন দিলাম, খুব উইক একটা পাসওয়ার্ড। সো একটা ইমেল অ্যাড্রেস দেওয়া উচিত rf@rf.com। অবশ্যই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। এই বিষয়টা হচ্ছে সার্চ ইঞ্জিন আপনার সাইট ইন্ডেক্স করতে পারবে কিনা, মানে কি আপনি যদি এসইও করতে চান, এটা আপনি মনে হয় ভালো করে বুঝবেন না। সো এটা যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আমার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন আসবে না, ঠিক আছে। সো এটা নর্মালি লোকাল হোস্টে কাজ করানো, ঠিক আছে। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হওয়ার পর সে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, মানে লগ ইন করতে বলবে। দেন আমি লগ ইনে ক্লিক করলাম, অ্যাডমিন লগ ইন। সো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। সো আমি আবারও বলছি, এই ফাইলের মাধ্যমে বুঝতেছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এখন আমি মনে করেন যে এই ফাইলটা ডিলিট করে দিলাম, একটু দেখি মজা করি। এখন নর্মালি আগে একটু চেক করে দেখি যে আমার সাইট রেডি আছে কি। লোকাল হোস্ট আগামী, এটা হচ্ছে আমার সাইটের প্রিভিউ যেটা ইউজার দেখবে, আর লোকাল হোস্ট /wp অ্যাডমিন যেটা যে এই সাইটটা ম্যানেজ করতেছে তার জন্য ড্যাশবোর্ড। এটা একটা প্যানেল, এখান থেকে আমি সাইটে কন্টেন্ট দেবো, সেটা আমার কি এই দেখেন, এটা আমার ওয়েবসাইট, এটা আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমি কন্টেন্ট ম্যানেজ করব। সাপোজ আমি একটা পোস্ট অ্যাড করলাম, হ্যালো ওয়ার্ল্ড অফ, আমি একটা খুব দ্রুত টাইপিং আমার, তো পাবলিশ করলাম। দেখেন এখানে এখন সেই নতুন পোস্টটা চলে আসবে, ঠিক আছে। সো আমি এখান থেকে কন্টেন্ট ম্যানেজ করব, সেই কন্টেন্টগুলো এখানে চলে আসবে। তো এটা হচ্ছে ইউজার যেটা দেখবে আমার ওয়েবসাইটে লগ ইন কী বলে ওয়েবসাইটে আসলে, আর এটা হচ্ছে আমি যেটা দেখতে পারবো, ঠিক আছে। ইউজার অ্যাকচুয়ালি চাইলে, যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে, সে চাইলে এভাবে ট্রাই করতে পারে, কিন্তু তার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে সে লগ ইন করতে পারবে না অ্যাডমিনে। অবশ্যই সেজন্য অ্যাডমিন পাসওয়ার্ড একটু মোটা দেওয়া উচিত, ঠিক আছে। সো এনিওয়ে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে
এই ফাইলের উপর ডিপেন্ড করে ওয়ার্ডপ্রেস বুঝতেছে হচ্ছে আমার সাইটটা ইনস্টল করা আছে। আমি যদি এটার নাম চেঞ্জ করে দেই, তখন দেখেন আমি যদি এই লিঙ্কে আবার যাই, সে আমাকে বলবে যে ইনস্টল করার জন্য, আবার ইনস্টল করার জন্য বলবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য যাবতীয় ইনফরমেশন দিচ্ছি, সে তখন সবগুলা মিলে একটা ফাইল রেডি করতেছে, সেটা হচ্ছে এই ফাইলটা। এখন আমি আবার আগের অবস্থায় চলে আসি, আমি WP আবার আগের অবস্থায় চলে আসছে। সো এনিওয়ে, সো ড্যাশবোর্ড সম্পর্কে বোঝার আগে আমি ফাইল ডিরেক্টরি সম্পর্কে একটু বুঝে নিই। এখানে এগুলো সব ওয়ার্ডপ্রেসের ফাইল, এটা ওয়ার্ডপ্রেসের, এটাও ওয়ার্ডপ্রেসের। AHT অ্যাক্সেস এটা হচ্ছে আমার পারমালিঙ্কের উপর ডিপেন্ড করা হয়। পারমালিঙ্কের উপর ডিপেন্ড করে বলতে, যেমন এখানে দেখেন এটাকে বলা হয় গেট ভেরিয়েবল, যেটা ফর্মের মাধ্যমে হচ্ছে। যেমন কি বলতে পারি, যেমন এখানে দেখেন আমি যখন এই এই নির্দিষ্ট একটা পোস্টে যাচ্ছি, তখন এই পোস্টটা অ্যাকচুয়ালি কীভাবে চিনতেছে, এইভাবে আমি পারমালিঙ্কটা চেঞ্জ করে আসি, প্লেন পারমালিঙ্ক লিঙ্ক আর কি। এখন দেখেন এটা নাই, এখন আমি এবার এটাতে যাই, p equal to 4, that means post equal to 4। অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়েবসাইট কেন করা হয়, এবার সেটাতে বুঝে একটু। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার স্ট্রাকচার হচ্ছে একটা, ফাইল স্ট্রাকচার হচ্ছে একটা, কিন্তু এই জায়গায় কন্টেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হবে। এখন কিভাবে চেঞ্জ হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। সো টেমপ্লেট হচ্ছে একটা, সো মনে করেন এটা আমার পোস্ট, এখন পোস্টে কন্টেন্ট চেঞ্জ হবে, এই কন্টেন্টগুলো সেভ হচ্ছে কোথায়, ডাটাবেস। এবং ডাটাবেস হচ্ছে একটা টেবলের মতো, একটা স্প্রেডশিট, এক্সেলের মতো একটা কি টেবল, তার অনেকগুলো রো, অনেকগুলো কলাম থাকে, এভাবে কলামগুলোর নাম দেওয়া থাকে এখানে, সেই নাম অনুযায়ী একটা পোস্টের জন্য একটা কি হয়, রো আসে, একটা পোস্টের জন্য একটা করে। তো এখন এই পোস্টের একটা আইডি আছে, আইডিটা শুরু হয় 1 থেকে ডাটাবেজে, সো 1 2 3 4 এভাবে যায়, ঠিক আছে। তো আমার অলরেডি 3 পর্যন্ত নেওয়া আছে, সেজন্য আমার পোস্টের আইডি হচ্ছে 4। তো এখন সে আমার এই পোস্টের যাবতীয় ডাটা এই আইডির মাধ্যমে কি করছে, সেভ করছে। এখন আমি যখন কোনো একটা লিঙ্ক ভিজিট করছি, সেটা গেট ভেরিয়েবলের মাধ্যমে নিচ্ছে অ্যাকচুয়ালি আমি কোন পোস্টটা চাই, সেই পোস্ট থেকে সে ওই আইডি নাম্বার অনুযায়ী পোস্টটা নিয়ে আসতেছে। দেখেন আমি যদি এখানে আইডিটা চেঞ্জ করে 1 করে দেই, তাহলে সে আমার পোস্ট এখানে কি চেঞ্জ করে ফেলবে, পোস্ট চেঞ্জ করবে, দেখছেন, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। কারণ সে ভেরিয়েবলে এখানে আইডি পাচ্ছে 1, সে আমার ডাটাবেসে যাচ্ছে, ডাটাবেস হচ্ছে এটা আগামী থেকে WP পোস্ট, আগামী পোস্টে এসে 1 নাম্বার আইডিতে যে পোস্টটা আছে হ্যালো ওয়ার্ল্ড, যার কন্টেন্ট যা আছে তাই কি করতেছে, শো করতেছে। আমি যদি এই 1 নাম্বার পোস্টটা এখান থেকে ডিলিট করে দিই, আমি অ্যাকচুয়ালি 4 নাম্বারটা দিয়ে দেখি, এখানে কিছুই দিলাম না, তখন সে কি হোম পেজে নিয়ে যাচ্ছে, দেখছেন, হোম পেজ। সো আমি 4 নাম্বারটা অ্যাকচুয়ালি দিই, এটা হচ্ছে কি পোস্ট ইকুয়াল 4, আমি এখান থেকে পোস্ট ইকুয়াল 4 যেটা আছে আইডি, সেটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, শেষ, চলে গেল, রাইট। এখন আমি যদি এই লিঙ্কে আবার যাই, তাহলে সে আমাকে নিয়ে যাবে হচ্ছে 404 নট ফাউন্ড, ওপস দ্যাট পেজ ক্যান বি ফাউন্ড। সো এখন এই হচ্ছে ব্যাপার। সো সে এই আইডির মাধ্যমে চেক করতেছে। এখন এটাকে আমরা রিরাইট করতে পারি। এটা কি, এটা দেখতে সুবিধার মনে হচ্ছে, এই লিঙ্কটা কেউ মনে রাখতে পারবে? এটা যদি বড় হয়ে যায়, এই লিঙ্কটা মনে রাখার মতো না। এটা যদি এমন হইতো যে হ্যালো ওয়ার্ল্ড এই ধরনের লিঙ্ক হইতো, মনে করেন এই যে এটা তো এভাবে আছে p equal to 1, হ্যালো ওয়ার্ল্ডের লিঙ্কটা এটা না। সো এটা যদি এভাবে হইতো যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে মনে রাখার মতো হইতো। সো ওয়ার্ডপ্রেসের সে পারমালিঙ্ক একটা সিস্টেম আছে, পারমালিঙ্কের স্ট্রাকচার চেঞ্জ করা যায়।
এই যে এটা হচ্ছে একটা পার্মালিঙ্ক, এই লিঙ্কের স্ট্রাকচারটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো এই লিঙ্কের স্ট্রাকচার চেঞ্জ করার কিছু অপশন এখানে দিছে। আমি যদি চাই ডে বা নেম, অথবা শুধু মান্থ বা নেম, বা যদি চাই নিউমেরিক আকারে, পোস্টের একটা নিউমেরিক নাম্বার আকারে, যেমন এটা যদি সেভ করি, সে আর্কাইভসের মাধ্যমে পোস্টের একটা নিউমেরিক নাম্বার দিয়ে দিবে। যেমন হোম পেজে গেলাম, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম, দেখেন আর্কাইভস 1, এভাবে পোস্টের নাম্বারগুলো আর্কাইভস 2, আর্কাইভস 3, 2তে গেলে আমাকে একটা পেজে নিয়ে যাবে, স্যাম্পল পেজ, এটা হচ্ছে আমার পেজের নাম, ঠিক আছে। কারণ 2 নম্বর পোস্ট হচ্ছে আমার একটা কি পেজ। এই দেখেন পোস্টের টাইটেল, তো পোস্টের টাইপ দেখেন, পোস্টের টাইপ হচ্ছে পেজ 2 নম্বরটা, ওকে। সো এটা একটা পোস্ট, এটা একটা পেজ, এটা এই ব্যাপারে পরে আসতেছে। পার্মালিঙ্ক স্ট্রাকচারটা বুঝছেন সবাই, যে পার্মালিঙ্ক স্ট্রাকচারটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এটা আমাদের এত বেশি কিছু না, বেশি কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে সার্ভার করতেছে, সার্ভার সে আমার ভ্যালুটা নিচ্ছে কি হিসেবে, সে হচ্ছে এটাকে রিরাইট করতেছে, চেঞ্জ করে ফেলতেছে। যেমন এখানে দেখি htaccess মোড রিরাইট, এটা হচ্ছে একটা রিরাইট মডিউল, সি এর মাধ্যমে লেখা। সো রিরাইট মডিউল হচ্ছে ইঞ্জিনটাকে অন করছে /আগামী। সো ইন্ডেক্সের পর সে যতগুলো প্যারামিটার পাবে, সেই প্যারামিটারগুলোকে অ্যাজ এ ভ্যালু ভেরিয়েবল আকারে পাস করে তারপর ডাটাটা চেক করে নিয়ে নেবে। সো এখানে কিছু রিরাইট অপশন দেওয়া আছে। এটা এক এক সময় এক এক রকম, বা এক এক সার্ভারে এক এক রকমভাবে কাজ করে, ঠিক আছে। সো htaccess এর ব্যাপারটা ক্লিয়ার। এটা অ্যাকচুয়ালি সার্ভারকে রিরাইট করার জন্য, সার্ভার অ্যাপাচিকে রিরাইট করতে বলছে। সো এনিওয়ে কাজটা অ্যাকচুয়ালি পি এর মাধ্যমে করা আছে। সো এনিওয়ে নো প্রবলেম। সো আমরা এখন অ্যাকচুয়ালি বাকিগুলা দেখি কাজ। সো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। তারপর হচ্ছে WP includes হচ্ছে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাংশনগুলো এই WP includes ফোল্ডারের মধ্যে লেখা আছে, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করব ভবিষ্যতে, ঠিক আছে। কিন্তু এখানে হাত দেব না, আমরা ইউজ করব। এটাকে যদি আমরা চেঞ্জ করাও লাগে, আমরা আমাদের ফাইলে চেঞ্জ করব, বাট এখানে হাত দিব না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল এগুলো, WP includes। যেমন ওয়ার্ডপ্রেস আমাদেরকে যাবতীয় যা সাপোর্ট দিচ্ছে, যদি জেএসের ক্ষেত্রে যাই, ওয়ার্ডপ্রেস আমাদের এতগুলো জেএস প্লাগইনের সাপোর্ট দিচ্ছে। যেমন জেকুয়েরির মধ্যে দেখেন জেকুয়েরি সাপোর্ট দিচ্ছে, মেসনারি সাপোর্ট দিচ্ছে, তারপর হচ্ছে মাইগ্রেট সাপোর্ট দিচ্ছে, টাচ মডেলটা সাপোর্ট দিচ্ছে। ইউআই এর মধ্যে যদি যাই, বিভিন্ন ইফেক্ট, যেমন মাউসের পজিশনিং ইফেক্ট, স্লাইডার ইফেক্ট, শর্টেবল ইফেক্ট, এই ইফেক্টগুলো অ্যাকর্ডিয়ন, এগুলো কি ওয়ার্ডপ্রেস আমাকে সাপোর্ট দিচ্ছে। আমরা আমাদের ফাইল ইউজ না করে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ইউজ করেও কাজ করতে পারি। সো ইনক্লুডস ফোল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেস যেগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সেগুলো। আর WP অ্যাডমিন হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি WP অ্যাডমিনের যে আউটলুকটা দেখতে পাচ্ছি, বা WP অ্যাডমিনে যে ধরনের ফাংশনালিটি কাজ করছে, সেগুলো হচ্ছে WP অ্যাডমিনে করা আছে। সো সাপোজ WP অ্যাডমিনেও একটা ইন্ডেক্স PHP আছে, এটা যদি না থাকে, WP অ্যাডমিনে যদি ইন্ডেক্স PHPটা যদি না থাকে, দেখছেন কি শো করছে, জাস্ট ফাইলগুলো লিস্ট আকারে শো করে দিচ্ছে। এরপর আমি যদি অ্যাডমিন PHPতে যাই, অ্যাডমিন PHP আর কাজ করতেছে না। সো এই হচ্ছে বিষয়, আমরা এই সব ফাইলে হাত দিতে পারবো না। সো WP অ্যাডমিন পেজের WP অ্যাডমিন ফোল্ডারে যা আছে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের জন্য কাজ করছে। ড্যাশবোর্ডের যাবতীয় ফাংশনালিটি WP অ্যাডমিন ফোল্ডারের মধ্যে যাবতীয় ফাইলে লেখা আছে। ইভেন আমরা যদি CSS দিয়ে আপাতত বুঝতে পারি, মনে করেন CSS ফাইলের ফোল্ডার নেম চেঞ্জ করে দিলাম, এখন এখানে কোনো CSS পাবে না। হার্ড রিফ্রেশ করলাম, সব CSS চলে গেল, সব ফাংশনালিটি ঠিক থাকবে। যেমন আমি যদি নেভিগেশনে ক্লিক করি, সে নেভিগেশনে আসবে। অল পোস্টে ক্লিক করে এখানে পোস্ট সবগুলো শো করবে যে এখানে সব পোস্ট, বাট CSS ঠিক নেই। ফাইন, আগের অবস্থায় চলে আসি। সো এগুলো হচ্ছে বিষয়, আমরা এগুলোতে হাত দিতে পারবো না। সো WP কন্টেন্ট কি জিনিস? WP কন্টেন্ট হচ্ছে আমার কন্টেন্ট, যেগুলো আমরা ইনস্টল করব থিম আকারে বা প্লাগইন আকারে, বা আমরা সাইটে যেগুলো আপলোড করব। যেমন এখানে দেখেন, এটা তো এইভাবে রয়ে গেল, আমি দুইটা পাশাপাশি নিয়ে আসলাম। এটা হচ্ছে
ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ, সেজন্য রেসপন্সিভ হয়ে গেল। সো আমরা কি করব, মনে করেন একটা পোস্ট করলাম, অ্যাড নিউ পোস্ট, এখানে আমি তৈরি করলাম হ্যালো ফ্রম আগামী। এখানে একটা পেজ, একটা ইমেজ আপলোড করি, ঠিক আছে? ইমেজ কোথায় পাবো? ডাউনলোড ফোল্ডারে কোন ইমেজ আছে? এই যে ব্রেন স্ট্রমটা আপলোড করলাম, ঠিক আছে? দেখেন এখানে আপলোড নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, রাইট? আমাদের ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি যখন এটাকে পাবলিশ আপলোড করার ভিতরে কিভাবে সেট হচ্ছে দেখেন, প্রথমে ইয়ার, কোন বছরে আপলোড হয়েছে, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে আমার সেই ফাইলটা। সো সেই ফাইলটা অ্যাকচুয়ালি অনেকগুলো ভার্সনে হবে, সো আপাতত ডিফল্টভাবে একটা যেটা মেইন ফাইল সেটাই। সো আমি যখন ভার্সন তৈরি করে দিব, ইমেজ সাইজ তৈরি করে দিব, তখন সেই ইমেজ সাইজগুলোর মাধ্যমে তৈরি হবে। একটা ইমেজ একাধিক ভার্সনে আপলোড হবে, একাধিক ভার্সনে তৈরি হয়ে থাকবে, এবং আমরা যেখানে যেই ভার্সনটা কল করবো সেখানে সেই ভার্সনটা যাবে। ভার্সন বলতে অ্যাকচুয়ালি সাইজ বোঝাচ্ছে, মনে করেন রেশিও বোঝাচ্ছে। মনে করেন 150x100 একটা রেশিও হতে পারে, 300x300 সাইজের একটা রেশিও হতে পারে, 1024x700 একটা রেশিও হতে পারে। সো এই ধরনের রেশিও বোঝাচ্ছে ভার্সন বলতে। সো এই হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আপলোডস। আমি যাবতীয় আপলোড ফাইলগুলো এখানে আসবে। সো আমরা আপলোড ফাইলগুলো আবার এখান থেকেও দেখতে পারি। ড্যাশবোর্ডে কীভাবে দেখবো? মিডিয়াতে গিয়ে। সো মিডিয়া, যাবতীয় মিডিয়া, যেমন এটা একটা ইমেজ হতে পারে, এটা একটা অডিও ফাইল হতে পারে, সেটা একটা ভিডিও ফাইল হতে পারে, সব কিছু এই মিডিয়াতে থাকবে। এবং এখানে আমি যদি দেখি, জাস্ট মিডিয়াতে ক্লিক করে এটা কোন মিডিয়ার সাথে বা কোন ইমেজের সাথে কোন পোস্টের সাথে লিঙ্ক আপ করা আছে, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। অ্যাকচুয়ালি সেটা ডাটাবেজে করা আছে। ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটা এমনভাবে করা, মানে কি বলবো, অনেক। আমরা একটু দেখে আসি, এই যে এভাবে এই মিডিয়া যদি দেখি যে এডিট মোর ডিটেলসে গেলে এই মিডিয়ার যাবতীয় ইনফরমেশন এখানে পাওয়া যাবে। যেমন সেটার একটা, অ্যাকচুয়ালি এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি পারমালিঙ্ক সেটিংস চেঞ্জ করে দেই, প্লেন সেভ, দেখেন অ্যাটাচমেন্ট আইডি হচ্ছে 7। সো এই ইমেজটা আমি যে পোস্টের সাথে সেভ করছি, কোন পোস্টের সাথে সেভ করছি? হ্যালো ফ্রম আগামী, এই পোস্টের সাথে। এবং ডাটাবেজে যদি, অ্যাকচুয়ালি এটা অনেক রিলেশনাল ডাটাবেস, এক ডাটা এক জায়গায় আছে, আমরা যা সেগুলো বোঝার দরকার নেই, তারপরও কীভাবে কাজ করে সেটা বলে দিচ্ছি। এই ধরনের এটা একটা ডাটাবেস, এটা আর একটা ডাটাবেস। এটা মনে করেন যে আমার যাবতীয় অপশনগুলো সেভ করতেছে, এটা মনে করেন আমার যাবতীয় পোস্টগুলো সেভ করতেছে। এবং এই পোস্টের একটা আইডি আছে, এই অপশনগুলোর একটা আইডি আছে, এবং তাদের মধ্যে সে আরেকটা অপশনের মাধ্যমে বা আরেকটা প্যারামিটার, আরেকটা কলামের মাধ্যমে সেভ করছে। যে এইভাবে, যেমন এই পোস্টের আইডি হ্যালো ফ্রম আগামী, এই পোস্টের আইডি হচ্ছে কত? আমি আবার রিফ্রেশ করি, 5, রাইট? সো আমার এই অ্যাটাচমেন্টের আইডি হচ্ছে 7, রাইট? সো এই 5-এর মধ্যে আমি যদি এখানে যাই, পোস্ট মেটা, এবং এখানে দেখেন থাম্বনেল আইডি যে 7 আছে, সেটার পোস্ট আইডি 6-এর মধ্যে কি হচ্ছে অ্যাসাইন করা হয়েছে, পোস্ট আইডি 6-এর মধ্যে। সো আমরা ডাব্লিউপি পোস্টে যাই। অ্যাকচুয়ালি ডাব্লিউপি পোস্টে গেলে, ডাব্লিউপি পোস্টে 7 হচ্ছে আমার ব্রেন স্ট্রোম ইমেজটা আছে। অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোম হ্যালো ফ্রম আগামী পোস্টের নাম, আর ব্রেন স্ট্রোম হচ্ছে আমার ইমেজের নাম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে এভাবে লিঙ্কড আপ হচ্ছে একটা পোস্টের সাথে একটা পোস্টের সাথে একটা। সো এনিওয়ে, এগুলো বোঝার দরকার নেই, আমরা জাস্ট কীভাবে কাজ করে সেটা দেখলাম। এবার ড্যাশবোর্ডের সামান্য পরিচয় দেই, তারপর আমরা ডাব্লিউপি কন্টেন্টে যাব, ঠিক আছে? আপনারা কানা ঘষা বন্ধ করেন। জি, সো ড্যাশবোর্ড সম্পর্কে বলি। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড, প্রথম মেনুটা হচ্ছে ড্যাশবোর্ড, যেখানে হচ্ছে আমার পুরা ওভারঅল সাইটের কিছু আপডেট এখানে পাবো। আমার সাইটে কয়টা পেজ আছে, কয়টা পোস্ট আছে, এখানে দেখতে পাচ্ছি। আর ওয়ার্ডপ্রেস আমাকে ওয়েলকাম জানাচ্ছে
আমরা কিছু এখান থেকে করতে পারি। এবং এগুলোকে বলা হয় ম্যাটাবক্স, এগুলো বলা হয় উইজেট বলা হয়, ম্যাটাবক্স বলা হয়। এগুলো কি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে সেখানে নিতে পারি, ঠিক আছে। যদি আমি এগুলো কোনোটাই দেখতে না চাই, স্ক্রিন অপশন থেকে সব কিছু অফ করে দিতে পারি, ঠিক আছে। আমার যেগুলো দরকার মনে করেন অ্যাট এ গ্ল্যান্স এবং হচ্ছে কুইক ড্রাইভ, এই দুটো আমার দরকার, এই দুটো রেখলাম আর বাকিগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস এইভাবে কাজ করে, সব কিছু ম্যাটাবক্স আকারে আছে বা উইজেট আকারে আছে, সেগুলোকে আমি আমার মতো করে মডিফাই করে নিতে পারি, আমার মতো করে স্টাইল করে রাখতে পারি, সাজায় রাখতে পারি। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেখানে আমার যাবতীয় আপডেটগুলো আসবে, যেমন এটা এই পাশে থাকে। সো এরপর হচ্ছে আপডেটস। আমার ওয়ার্ডপ্রেসে মনে করেন কোনো একটা বিষয় আছে, যেমন থিম ইনস্টল করেছি, একটা থিম একটা প্লাগইন ইনস্টল করেছি, সেই প্লাগইনগুলোর যদি কোনো আপডেট ভার্সন অলরেডি তাদের সার্ভারে থাকে বা ওয়ার্ডপ্রেসের সার্ভারে থাকে, সে আমাকে একটা নোটিফিকেশন পাস দিয়ে দিবে যে এই অংশগুলো আপডেট আসছে। এখন দেখেন আপডেটে ক্লিক করলে এখন যেটা দেখাবে সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, ফিচার সিকিউরিটি আপডেটস উইল বি অ্যাপ্লাইড অটোমেটিক্যালি। যদি কোনো আপডেট আসে তাহলে এটা অটোমেটিকলি অ্যাপ্লাইড হবে, ঠিক আছে। তো আপাতত কোনো কিছু দরকার নেই, সব কিছু আপ টু ডেট আছে, থিমস প্লাগইনস সবই আপ টু ডেট। সো পোস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা টাইপ, পোস্টিং টাইপ। সো এটা হচ্ছে ডিফল্ট একটা পোস্টিং টাইপ, যেগুলো ওয়ার্ডপ্রেসে অলরেডি তৈরি করা আছে। এখানে আমরা পোস্ট করব, সেই পোস্টটা যে কোনো থিমের হোম পেজে যাবে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যা পোস্ট করব সেটা আমাদের হোম পেজে আসবে, ঠিক আছে। এবং প্রতিটা পোস্ট আমরা আবার আলাদাভাবে দেখতে পারি। অ্যাকচুয়ালি পোস্ট ক্যাটাগরি এগুলো সম্পর্কে আপনারা জানেন। আমরা যদি প্রথম আলো একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো ওয়েবসাইট, আবার মেসেজ আসছে, ঠিক আছে, নো প্রবলেম। সো আমরা যেটা দেখছিলাম, এই যে প্রথম আলো .com, এটার একটা ওয়েব পেজ, হোম পেজ হচ্ছে এটা, এটারও একটা ড্যাশবোর্ড আছে। এবং এই ওয়েবসাইটটা কিসের মধ্যে তৈরি করা হয়েছে, সেটা পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে, যাই হোক। সো এগুলো হচ্ছে পোস্ট, এগুলো এক একটা পোস্ট। এবং এই পোস্টের কিছু ক্যাটাগরি আছে, যেমন এইগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। যেমন বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে বিজ্ঞান ও প্রযুক্তির পোস্টগুলো থাকবে, ফিচার ক্যাটাগরিতে ফিচার পোস্টগুলো থাকবে, বিনোদন ক্যাটাগরিতে বিনোদন থাকবে, ঠিক আছে। সো এগুলোকে বলা হয় ক্যাটাগরি, এগুলোকে বলা হয় পোস্ট। এবং প্রতিটা পেজ পোস্টে আবার ডিফল্ট একটা পেজ আছে। অ্যাকচুয়ালি আমি যেখানে পোস্ট দেখাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ, সেখানে তো আমার প্রতি পোস্টের পুরা কন্টেন্টগুলো দেখানোর দরকার নেই। যেমন দেখেন, মৃত্যুকে তিনি অগ্রাহ্য করেছিলেন, এই যে অগ্রাহ্য করেছিলেন পুরা লেখাটা দিয়েছে, দেয় নাই। বিস্তারিততে ক্লিক করলে পুরা ব্যাপারটা আমরা দেখতে পাবো। সো এই ব্যাপারগুলো হচ্ছে বিষয়, এগুলো আপনাকে বুঝতে হবে যে এই পেজের আরেকটা সিঙ্গেল পেজ থাকতে পারে, এই পোস্টের একটা সিঙ্গেল পেজ থাকতে পারে, ওই যেখানে আমার পোস্টগুলো দেখবেন যে সব কিছু সিমিলার। যেমন আমি এই পেজে গেলাম, এই পেজে গেলাম, দুটাই সিমিলার স্ট্রাকচারে আছে, জাস্ট কন্টেন্ট চেঞ্জ হয়েছে। যেমন এটার স্ট্রাকচার এবং এটার স্ট্রাকচার পুরোটা সিমিলার। এখানে হারিয়ে যাও অন্য ভবনে, এখানেও হারিয়ে যাও অন্য ভবনে আছে। সো সিমিলার স্ট্রাকচার, জাস্ট কন্টেন্ট চেঞ্জ। দ্যাট মিনস সেটা একটা ফাইলের আন্ডারে সে কাজ করছে, জাস্ট তার এই যে তার কি পারমালিঙ্ক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে চেক করতেছে হচ্ছে আর্টিকেল, সে চেক করতেছে হচ্ছে এত নাম্বার পোস্ট, সে এই টাইটেলটা পাচ্ছে। সেম আর্টিকেল, এত নাম্বার পোস্ট, এই টাইটেলটা, নাম্বার পোস্ট, দেখছেন। সো এইগুলো হচ্ছে ব্যাপার। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও সিমিলারলি কাজ করে, তার একটা পোস্ট থাকে। পোস্টের জন্য আমরা যদি সেটাকে পুরোপুরি সব কিছু দেখাতে চাই তাহলে এক ধরনের, যদি আমরা আলাদা পেজ করে দেখাতে চাই তাহলে আলাদা একটা ফাইল সাপোর্ট দিতে হয়। তো ওয়ার্ডপ্রেসের ফাইল স্ট্রাকচারটা আমাদেরকে একটু বুঝতে হবে, ক্লিয়ার। তো ফাইল স্ট্রাকচারটা আমরা একটা সার্চ করি, ওয়ার্ডপ্রেস হায়ারার্কি, মেবি WP, এইটা দেখেন ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি হচ্ছে এটা। সো ওয়ার্ডপ্রেসে এই ফাইলগুলো আছে, আমরা যেটা ডাউনলোড করেছি বা যে কোনো একটা থিমে যেটা ডাউনলোড করেছি সেটা না, অ্যাকচুয়ালি একটা থিমে এই ফাইলগুলো থাকতে পারে। এখানে অনেকগুলো ফাইল আছে।
index.php অবশ্যই একটা ওয়েবসাইটে index.php মাস্ট বি থাকা লাগবে, এবং এটা হচ্ছে একটা প্রাইমারি টেমপ্লেট, এটা হচ্ছে একটা প্রাইমারি টেমপ্লেট। হ্যাঁ, এটা স্ট্রাকচার, স্কিমা বলতে পারে, ঠিক আছে, স্ট্রাকচার বলতে পারে। সো আপনাকে তৈরি করতে হবে, যদি আপনি একটা থিম তৈরি করতে চান। এত কিছু আপনি বানাতে পারবেন না এখন, আপাতত বোঝেন যে ওয়ার্ডপ্রেস এই হায়ারার্কির উপর, স্কিমার উপর ডিপেন্ড করে চলে। তো প্রথমে index.php এটা হচ্ছে আমার প্রাইমারি টেমপ্লেট। একটা ওয়ার্ডপ্রেস থিম হওয়ার জন্য অবশ্যই index.php থাকা লাগবে এবং style.css থাকা লাগবে। সো আমি স্টাইলের কথা এখানে বলবো না, এখানে সব যাবতীয় ডায়নামিক কাজগুলোর কথা বলবো। index.php হচ্ছে প্রাইমারি টেমপ্লেট। সো এরপর এর আন্ডারে আছে আরও 5টা ফাইল বা 6টা ফাইল। একটা হচ্ছে archive.php, single.php, page.php, এটা কি ভুলে গেছি, home.php, আরটা হচ্ছে comments pop-up, আরটা হচ্ছে 404, আরটা হচ্ছে search.php। সো এই ফাইলগুলো হচ্ছে এগুলো প্রাইমারি টেমপ্লেট, কিন্তু এগুলোর কোনোটা যদি মিসিং হয় তাহলে সে কি index.php কে কি করবে, রিপ্রেজেন্ট করবে। যেমন আমি ব্যাপারটা এভাবে বলি, আমরা একটা টেমপ্লেট থিম তৈরি করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের WP কন্টেন্ট ফোল্ডার, আমাদের থিমস ফোল্ডার হচ্ছে এটা, এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, এখানে যেসব থিম ইনস্টল করা আছে সেই সব থিম দেখাচ্ছে, এবং যে থিমটা অলরেডি কি আমার ওয়েবসাইটে চলতেছে, এটা হচ্ছে আমার একটা থিম যেটা আমার ওয়েবসাইটে রান হচ্ছে, সেটা হচ্ছে এই থিমটা 2016 থিমটা হচ্ছে অ্যাক্টিভ আছে। আমি যদি এইটা অ্যাক্টিভ করি 2014, আমার আউটলুকটা 2014-এর মতো হয়ে যাবে, দেখছেন? আমার সব কন্টেন্ট ঠিক আছে, জাস্ট এক ক্লিকে আমি আমার আউটলুক চেঞ্জ করতে পারছি। সো এই ধরনের ফাংশনালিটির কারণে ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি পপুলার হয়ে গেছে। খুব ইজিলি কী হয়ে যায়, আমরা স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি, থিমের পুরো স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারি, মানে সব কিছু ইজিলি চেঞ্জ করতে পারি। সো এনিওয়ে, আমরা একটা থিম এক ক্লিকে অ্যাক্টিভ করতেছি। সো এই থিমটা ভালো লাগে, এটা সুন্দর। এক পাশে হচ্ছে আমার মেনুগুলো আছে বা যাবতীয় ইনফরমেশনগুলো আছে, এই পাশে হচ্ছে আমার পোস্টগুলো আছে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম সিস্টেম। ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা অবশ্যই মোবাইলে ইউজ করছি অ্যাপিয়ারেন্স মোবাইলকে আউটলুক চেঞ্জ করার জন্য। সো ওয়ার্ডপ্রেসের থিম আউটলুক চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্সের থিমের যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে। যেমন কাস্টমাইজে যদি ক্লিক করি, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, সাইডে কালার দিলাম, মনে করেন ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, অফ, মনে করেন এটা, সেভ এন্ড পাবলিশ, আমার থিমের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ওকে, যে একটা কালার, রাইট, ডিফল্ট কালার দিয়ে দিই, ফাউল একটা কালার। সো ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে কি ইজিলি চেঞ্জ করতে পারি, আমার থিমে রেডি হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ফাংশনালিটিগুলো থিমের সাথে দিতে হয়। আপনি যখন একটা থিম বানাবেন, তখন আপনাকে আপনার থিমে কী ধরনের সাপোর্ট দেবেন সেটা কি করতে হবে, আপনাকেই তৈরি করতে হবে। সো ওয়ার্ডপ্রেস কিন্তু সেই ফাংশনালগুলো দিয়েছে, আপনি জাস্ট ইউজ করবেন, আপনি জাস্ট আপনার লজিক অনুযায়ী কাজ করবেন। সো এনিওয়ে, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আবার ফিরে যাই। ওয়ার্ডপ্রেসে উইজেট আছে। উইজেট কী জিনিস? যেমন এটা হচ্ছে আমার উইজেট এরিয়া। এই থিমের জন্য উইজেট এরিয়া হচ্ছে এটা, লেফট সাইড বা যেটা আছে এখানে দেখেন, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, ম্যাটার। এখানেও সেমভাবে সাজানো আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, ম্যাটার। এবং আমরা এখান থেকে উইজেট এমন একটা জিনিস, দেখেন আমি উলট পালট করে দিয়েছি, সার্চ চলে আসছে এখানে, ঠিক আছে, ক্যাটাগরিজ চলে গেছে উপরে, যেভাবে এখানে সাজাই দিয়েছিস ঠিক ওভাবে। সো এই উইজেটগুলো কি, হ্যাঁ আমরা চেঞ্জ করতে পারবো। এই উইজেটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট। আমরা যখন একটা উইজেট এরিয়া তৈরি করব, ডিফল্টভাবে এই উইজেটগুলো সাপোর্ট থাকবে। এরপর আমরা চাইলে আমাদের উইজেট তৈরি করতে পারি। এই উইজেটগুলো হচ্ছে একটা অবজেক্ট, নর্মালি একটা অবজেক্ট, ঠিক আছে? সো মেনুস, সো আমাদের অলরেডি কোনো মেনু তৈরি করার নাই, সেজন্য আমার এখানে কোনো মেনু দেখাচ্ছে না। আমরা যখন একটা মেনু তৈরি করব, মেইন মেনু নাম দিয়ে আমি একটা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, একটা মেনু ক্রিয়েট হয়েছে। এখন সেই মেনুতে কি কি থাকবে, মনে করেন আমি একটা পেজের লিঙ্ক দিলাম,
সেটা হচ্ছে স্যাম্পল পেজ। এবং এখানে দেখেন থিমের লোকেশন আছে। অ্যাকচুয়ালি থিমের লোকেশন বলতে এটা যদি আমার থিম হয়, মনে করেন আমার ফুটারে মেনু থাকতে পারে, তাহলে এটা একটা লোকেশন হতে পারে। আমার এই টপে একটা মেনু থাকতে পারে, এটা একটা লোকেশন হতে পারে। সো এগুলো হচ্ছে লোকেশন। থিমে কোন জায়গায় মেনুটা যাবে সেই থিমের লোকেশনটা হচ্ছে আমার মেনু লোকেশন, থিম লোকেশন এখানে বলা আছে থিম লোকেশন। মনে করেন এই মেনুটা হচ্ছে আমার প্রাইমারি মেনুতে সেট হবে, আমি সেভ করলাম এবং দেখেন প্রাইমারি মেনুটার লোকেশন হচ্ছে এখানে, দেখছেন। সো আমি যদি এখানে আরও কয়েকটা দেই, সবগুলা লিস্ট আকারে আসবে সেই, ঠিক আছে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ অ্যাকচুয়ালি এই থিমে সেই সাপোর্টটা নাই। যদি সাপোর্ট থাকে আমাকে এখানে লোকেশন দেওয়া থাকতো যে ফুটার মেনু, ঠিক আছে। সো আমরা এগুলো তৈরি করব। তো এখন এরপর হচ্ছে হেডার কি। হেডার অ্যাকচুয়ালি একটা কাস্টম অ্যাপিআই আর কি, যে শুধুমাত্র হেডারকে চেঞ্জ করার জন্য। যেমন আমি এখানে একটা ইমেজ দিলাম, এটা হচ্ছে মনে করেন যে আমার হেডার ইমেজ, মাঝখান থেকে সেট করি, হ্যাঁ ক্রপ। সো এটা হেডার ইমেজ আকারে সেভ হবে, দেখছেন। মানে কি এই রাইট পাশে লেফট পাশেরটা বোঝাচ্ছে হচ্ছে হেডার। সো এই পুরাটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ওই ইমেজটা আসছে, দেখছেন। অ্যাকচুয়ালি রেশিও অনুযায়ী ইমেজের সাইজ ছোট, সেজন্য ক্রপ হয়েছে ছোট, এবং সে অনুযায়ী অনেক খারাপ। সো বাদ, হেডার ইমেজ বাদ দিলাম। সো হেডার ইমেজটা হচ্ছে এটাই। আমরা যদি ফাংশনালিটি দিতে চাই তবে আসবে। ব্যাকগ্রাউন্ডটাও সিমিলারলি কাজ করে। এডিটর কি, এডিটর হচ্ছে আপনার ফাইলে যদি কাজ করতে চান, যেমন এগুলো হচ্ছে ওই থিমের যাবতীয় ফাইলগুলো, আমার যে থিমটা অ্যাক্টিভ করা আছে সেই থিমের যাবতীয় ফাইলগুলো হচ্ছে এখানে আছে। আমরা এগুলোকে নিয়ে যদি এডিট করতে চাই, যেমন স্টাইল সিএসএস ডিফল্টভাবে ওপেন হয়ে থাকে, আমি যখন এডিটরে ক্লিক করব সে প্রথমবার style.css-টাই ওপেন করবে। আমি যদি এগুলো ডিলিট করে দেই, আপডেট করি, আমার যাবতীয় থিমের স্টাইল চলে যাবে। দ্যাট মিনস এই থিমের স্টাইলটা এই style.css-এ করা আছে। আপডেট দিলাম, রিফ্রেশ করলাম, ঠিক আছে। আল্লাহ, ব্যাপারটা ক্লিয়ার কীভাবে ডাইনামিকলি কাজ করছে। সো প্লাগইনস কি জিনিস, প্লাগইনস কি জিনিস আপনারা জানেন? আপনারা জানেন, যে করেতে দেখছেন প্লাগইনস কি জিনিস। একটা আলাদা ফাইল যেটা আমার থিমে ইনস্টল করে দিলে সেই প্লাগইনটা যে কাজ সেই কাজটা ছিল সেই অটোমেটিকলি করে। যেমন এভাবে ওয়ার্ডপ্রেসেও কিছু প্লাগইন আছে, কিছু প্লাগইন সাপোর্ট আছে। সো যেমন আমি একটা প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি আমার ওয়ার্ডপ্রেসে, সেটা হচ্ছে আলকার্জল। আলকার্জল ওয়ার্ডপ্রেসের জন্য করা আছে, কেউ একজন করছে। এটা হচ্ছে আলকার্জল, ঠিক আছে। এটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর এখানে দেখেন একটা কাস্টম পোস্ট চলে আসবে যখন আমি অ্যাক্টিভ করব। ইনস্টল কমপ্লিট, অ্যাক্টিভে ক্লিক করবো, এখানে আলকার্জল একটা আসবে, আলকার্জল। সো এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা কাস্টম পোস্ট। ওয়ার্ডপ্রেসের এই যে পোস্ট যেটা দেখতে পাচ্ছেন এটার মতোই এটা একটা পোস্ট, কিন্তু কাস্টম। এটা একটা কাস্টম পোস্ট, মানে প্লাগইন যে বানাইছে সে তৈরি করে দিছে। তো এখানে দেখেন লেখা আছে পোস্ট টাইপ হচ্ছে আলকার্জল। সো এটার পোস্ট টাইপ নাই, অ্যাকচুয়ালি এটা ডিফল্ট পোস্ট, তো সেজন্য এখানে লেখা নাই। edit.php-র আন্ডারে কাজ করছে। সো বাকি পোস্ট যা করব সবগুলো edit.php-তে গিয়ে কাজ করে, পোস্ট হয়, ঠিক আছে। সো দেখেন পোস্ট হচ্ছে edit.php, পেজটাও একটা পোস্ট কিন্তু টাইপ হচ্ছে পেজ, পেজটাও একটা পোস্ট কিন্তু টাইপ হচ্ছে পেজ। সো এইভাবে ডিফল্ট কিছু পোস্ট আছে ওয়ার্ডপ্রেসে, ডিফল্ট কিছু কাস্টম পোস্ট টাইপ আছে, ওকে। সো আলকার্জল এরকমই একটা পোস্ট। আমি এখন আলকার্জলের মধ্যে কিছু ইমেজ সেট করি যে আমার অ্যাকচুয়ালি সার্ভারটা কাজ মানে স্লাইডার কাজ করছে সেটা দেখার জন্য। আমি কিছু ইমেজ এখানে নিয়ে আসলাম। সাপোজ আমি প্রথমে দিলাম আইটেম 1, একটা ইমেজ সেট করলাম, এখান থেকে ইমেজ আপলোড করলাম, ফিচার্ড ইমেজ, একটা ক্যাটাগরি দেই হোম, ঠিক আছে, পাবলিশড। আরেকটা আইটেম দেই, আরেকটা পোস্ট আইটেম 2, আরেকটা ইমেজ,
এটাও সেম ক্যাটাগরিতে দিলাম। এখন এটা তো আমি জাস্ট আল করে দিলে কী করলাম, দুইটা পোস্ট দিয়ে দিলাম, রাইট? এখন আমি চাচ্ছি একটা স্লাইডার হবে আমার এই পেজে, স্যাম্পল পেজের যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সটের উপরে একটা স্লাইডার হবে। সো আমি পেজে যাই, অল পেজেস, এখানে একটা স্যাম্পল পেজ আছে, এটাকে এডিট করলাম। এডিটে গিয়ে আমি এখন এই জায়গায় কি করব, এই জায়গায় সেই স্লাইডারটাকে কল করব। সেই স্লাইডার কল করার সিস্টেমটা হচ্ছে, এখানে দেখেন একটা নতুন বাটন আসছে, ইনসার্ট শর্টকাট। আমি এটাতে ক্লিক করলাম, এইটুকু ইনসার্ট হয়ে গেল। আল কার্জল ক্যাটাগরি হচ্ছে আনক্যাটাগরিজ। সো আমি এখানে দিলাম হোম, সিঙ্গেল আইটেম ট্রু, অটো প্লে ট্রু, আপডেট করলাম। এখানে দেখেন আমার পেজে স্লাইডারটা চলে আসবে। খুব সহজ, তাই না? সো ইজিলি চলে আসছে। সো এটা করার জন্য যা যা ফাংশনালিটি দরকার প্লাগইন যে বানাইছে সে ভিতরে করে দিয়েছে। এবার আমি জাস্ট ক্যাটাগরি ওয়াইজ আইটেম তৈরি করব। যেমন হোম ক্যাটাগরিতে যেগুলো আছে সেগুলো এই স্লাইডারে শো করতেছে, কারণ আমি এখানে ওই পেজে গিয়ে শুধুমাত্র কি হোমকে কি করছি, ক্যাটাগরি হোমকেই কল করছি। আমি যদি অন্যটা, হ্যাঁ ইয়া অবশ্যই যাবে। দেখেন আমি ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছি, সেজন্য সে এই ক্যাটাগরি আন্ডারে কোনো পেজ বা কোনো ইমেজ পাচ্ছে না, সেজন্য সে আমাকে কিছু শো করছে না। সো আমরা এইভাবে হচ্ছে কি ইউজ করতে পারি, প্লাগইন ইউজ করতে পারি। সো একসাথে একাধিক না, অনেকগুলাই প্লাগইন ইউজ করা যেতে পারে। সো এনিওয়ে, এবার অ্যাকচুয়ালি এগুলো তো ডিফল্ট আছে। এখন আমরা মেইন বিষয় হচ্ছে আমরা তৈরি করব। সো যেহেতু আমরা ডেভেলপমেন্ট মোডে কাজ করব, সো আমাদেরকে অবশ্যই ডিরেক্টরি সম্পর্কে জানতে হবে। দেখেন আমি যখন একটা প্লাগইনস ইনস্টল করছি, সেই প্লাগইন ফোল্ডারটা আমার প্লাগইনস ফোল্ডারে চলে আসছে, আল ক্যারোজো। আমি যখন একটা থিম ইনস্টল করব, সেই থিমটা আমার এই থিমস ফোল্ডারে চলে আসবে। তো আমরা যেহেতু একটা নতুন থিম নিয়ে কাজ করব, সো আমরা শুরু করি থিম ডেভেলপমেন্ট। সো আমাদের থিমের নাম মনে করেন যে আগামী। অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার যে কোনো একটা দিতে পারেন, বাট স্মল লেটার হইতে হবে, স্পেস থাকতে পারবে না, মাঝখানে স্পেস থাকতে পারবে না। আগামী একটা থিম তৈরি করলাম। সো একটা থিম তৈরি করার জন্য দুইটা ফাইল অবশ্যই লাগবে। একটা হচ্ছে index.php, আরেকটা হচ্ছে style.css। index.php এবং style.css। এবং দেখেন আমি যখন অ্যাপিয়ারেন্সের থিমসে যাব, সেই ফোল্ডারটা দেখতে পাবো, দেখছেন আগামী ফোল্ডার। আমি যদি এই style.css কেটে দেই, তাহলে কিন্তু আর দেখতে পাবো। সো আমাদের লাগবে কি style.css। সো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই প্রজেক্ট ফোল্ডার থেকে রিমুভ করে শুধুমাত্র আগামী থিম ফোল্ডারটা আমরা ওপেন করি। সো আমরা কি দিয়েছি, index.php এবং style.css। এখন দেখেন ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ আমরা থিম বানাবো। মনে করেন আপনার কাছে HTML ফাইল আছে, HTML সাইট করা আছে, সেটাকে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। সো এনিওয়ে আমরা কি করলাম, একটা থিম তৈরি করলাম। এখন দেখেন অ্যাপিয়ারেন্সে আসছি, ওই ফোল্ডারটা আসছে। এখন দেখেন এগুলোর মতো সুন্দর করে দেখাচ্ছে না, সুন্দর করে নাম আকারে দেখাবে, থিম ডিটেলসে ক্লিক করলে ডিটেলস দেখাবে, ইমেজ দেখাবে। সো এই ব্যাপারটা করতে গেলে আমরা অ্যাকচুয়ালি থিম ডেভেলপমেন্ট লিখে সার্চ করি, থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট লিখে সার্চ করলে ওয়ার্ডপ্রেস পরে দিয়েছি না। সো কোডেক্সে যেই codex.wordpress.org/theme development যে পেজটা আছে, ওই পেজে গেলাম। সো আপনারা কোডেক্সকে ভালোভাবে চিনে নেন, ঠিক আছে? সো কোডেক্সকে ভালোভাবে চিনে নেন। এখানে থিম ডেভেলপমেন্ট সম্পর্কে যাবতীয় কন্টেন্ট সব দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ। কেন ওয়ার্ডপ্রেস থিম, কেন আমরা থিম ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড ফলো করব, কী ধরনের অ্যানাটমি নিয়ে কাজ হয়, বা চাইল্ড থিম কি, স্টাইল সিএসএস কি। সো আমরা প্রথমে এগুলো আপনারা পড়ে নেবেন। আমি সরাসরি থিম স্টাইল শিটে চলে গেলাম। থিম স্টাইল শিটে দেখেন এখানে যাবতীয় বলা আছে, যেটা বলা আছে সেটা হচ্ছে style.css এ আমরা প্রথমে এমন কিছু ইনফরমেশন দেব যেটা ওয়ার্ডপ্রেসের এই থিমটাকে রিপ্রেজেন্ট করবে ড্যাশবোর্ডে সুন্দরভাবে। সো
এটা হচ্ছে সেই ইনফরমেশন। আমি যদি স্টাইল ডট সিএসএস এ এটুক লিখে দেই এবং এখানে আমি যে মনে করেন আগামী ডাব্লিউপি থিম, এটার ইউআরএল হচ্ছে মনে করেন যে এখান থেকে দিলাম rrpractice.com/agami দ্য আগামী টিম। অথর কে তৈরি করতেছিস তারা, তাদের rrpractice.com। সো এগুলো মনে করেন একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, লাইসেন্স অবশ্যই দেওয়া লাগে। ট্যাগস হচ্ছে এই ওয়েবসাইটটা কি কি ট্যাগের মাধ্যমে সার্চ করলে পাওয়া যেতে পারে এই ধরনের। সো ট্যাক্স ডোমেইন এটা হচ্ছে লোকালাইজেশনের জন্য ইউজ হয়। সো আমি আপাতত আগামী দিলাম। সো এটা হচ্ছে একটা ইনফরমেশন। এখন দেখেন ইনফরমেশনে এখানে আসলাম, এখন সুন্দর করে আগামী ডাব্লিউপি থিম শো করছে। থিম ডিটেলসে গেলে সুন্দর করে যাবতীয় ইনফরমেশনগুলো শো করছে এবং সবগুলো লিঙ্ক আপ। দেখেন অথরে ক্লিক করলে অথরের ইউআরএল যেটা দিয়েছিলাম অথর ইউআরআই সেটা আসছে। থিম ইউআরআই হচ্ছে আমি যখন লাইভ প্রিভিউতে ক্লিক করবো অ্যাকচুয়ালি সে আমাকে থিম ইউআরআইতে নিয়ে যাবে এই ধরনের কিছু। সো এই হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে একটা কমেন্টস, তাই না? এটা হচ্ছে একটা কমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সে রিড করছে। পিএসপির মাধ্যমে আপনি সব ফাইল প্রতি লাইন বাই লাইন রিড করতে পারেন। হ্যাঁ অবশ্যই বন্ধ করে দেওয়া। কেন পড়বে সেটা বিষয় না, কমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিএসএস এ এগুলোর কোনো কাজ নেই, রাইট? সিএসএস এ এটা একটা কমেন্টস, এটা কি হয় না ফাইল রিড করবে না, ব্রাউজার ফাইলটা রিড করবে না এই ফাইলটা, রাইট? আমি যদি এটা কমেন্টস না দিতাম ব্রাউজার এটাকে একটা এরর মনে করতো না সিএসএস এর জন্য? অবশ্যই সিএসএস এর জন্য এটা একটা এরর, কিন্তু পিএইচপির জন্য তো কোনো অসুবিধা নেই। এটা পিএইচপি ফাংশনের মাধ্যমে, পিএইচপির মাধ্যমে এটা রিড হচ্ছে, রিড হয়ে ওয়ার্ডপ্রেস এগুলো বিল্ডিং করা আছে যে স্টাইল ডট সিএসএস যদি পাওয়া যায় সে প্রথমে ওখানে রিড করবে, চেক করবে যে তার প্রথমে কোনো কমেন্টস আছে কিনা। প্রথমে যে যদি কমেন্টস থাকে সে এই কমেন্টসের মধ্যে কিছু দেখেন কিছু কিওয়ার্ড দেওয়া আছে, এগুলা থিম নেম, থিম ইউআরআই, অথর, এগুলো পাচ্ছে কিনা সে চেক করবে। যদি পায় সে থিম নেমটাকে হচ্ছে এখানে শো করবে। যদি এভাবে ক্লিক করি তাহলে থিম নেমটা এখানে শো করবে, ভার্সনটা এখানে শো করবে, অথরটা এখানে শো করবে। অথর ইউআরআইটা যদি দেই, যেমন আমি যদি অথর ইউআরআই না দেই তাহলে কি হবে, এটা লিঙ্কড হয়েছে দেখছেন? অথর ইউআরআই দিলে এটাকে সে লিঙ্ক করে নেবে। এখন দেখেন স্প্রেড এলিমেন্ট করে দেখেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা দেখেন একটা পি এর মধ্যে আছে, রাইট? আমি যখন অথর ইউআরআইটা দিচ্ছি তখন পি এর মধ্যে আবার এ হয়ে যাবে, পি এর মধ্যে একটা এ হচ্ছে, ক্লিয়ার? সো এই ব্যাপারগুলো হচ্ছে পিএইচপি তার ফাংশনালিটির মাধ্যমে করতেছে, তার ওয়ার্ডপ্রেস করে নিচ্ছে এগুলো। সো আমাকে এটার এই ব্যাপারগুলো দেখার দরকার নেই। সো এনিওয়ে এটা হচ্ছে ডেসক্রিপশন, এগুলো হচ্ছে ট্যাগ। আর ট্যাক্স ডোমেনটা এখানে নাই, ট্যাক্স ডোমেনটা অ্যাকচুয়ালি আমরা ভবিষ্যতে ইউজ করব। সো এখন যদি আমরা এটা ক্লিক করি, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই কিছুই নেই, ব্ল্যাঙ্ক, কারণ আমাদের ইন্ডেক্স ডট পিএইচপিতে কিছুই নেই। আমি যদি এখানে একটা HTML দেই rf h1 hello world, হ্যাঁ মনে করেন এটা হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু এটা তো আমরা এটা কি আমরা স্ট্যাটিক দিয়ে দিয়েছি, রাইট? এটা কি আমরা এখানে স্ট্যাটিক দিয়ে দিয়েছি, আমাদেরকে ডাইনামিক হইতে হবে। আমি ড্যাশবোর্ড থেকে সেট করবো, সেগুলো এখানে আসবে, এই ধরনের কিছু বিষয়। এখন আমরা ওই যে পিএইচপির বিষয়গুলো আমরা আবার প্র্যাকটিস করবো, রাইট? আমরা কিভাবে পিএইচপিতে কাজ দেখছিলাম, যেমন হোয়াইল লুপ কিভাবে কাজ করে, ফর লুপ কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখি নাই, রাইট? প্রথম ক্লাসে দেখছি, পিএইচপির ক্লাসে দেখি নাই। এবার দেখেন এটা একটা ওভারঅল পিএইচপি ফাইল, এটা একটা পিএইচপি ফাইল। সো নর্মালি আমি অ্যাকচুয়ালি পিএইচপি কীভাবে কাজ করে সেটা দেখেন। অবশ্যই পিএইচপি ট্যাগের মধ্যে আমাদেরকে পিএইচপির কোডগুলো লিখতে হবে। আমরা জানি ইকোর মাধ্যমে কি করতে হয়, ইকোর মাধ্যমে কি করতে হয় সেটা আমরা জানি, রাইট? কি করতে হয়, কোনো একটা লেখাকে প্রিন্ট করার জন্য আমরা ইকো ইউজ করতে পারি, লেখাটাকে প্রিন্ট করার জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে ইকো। এখন লুপ কি জিনিস, লুপ কি জিনিস, মনে করেন
আপনি চাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, 1 থেকে 10 পর্যন্ত আপনার ওয়েবসাইটে প্রিন্ট করে শো করবে, 1 2 3 নিচে নিচে, ঠিক আছে। তো আমরা তো ওইভাবে করতে পারি না, 1 বিআর, তারপর হচ্ছে 2 3 4 5, এভাবে হচ্ছে 1 2 3 এভাবে করে যেতে পারি, রাইট। সো এই একই সিনট্যাক্স আমি বারবার লিখতেছি না, কিন্তু আমি যদি একটা লুপের মধ্যে বলে দেই যে 1 থেকে 10 পর্যন্ত 10 বার এই সিনট্যাক্সটা রান করবে আমার ওই লুপটা, তাহলে কি করতে পারি, আমরা লুপ করতে পারি একই জিনিস বারবার করার জন্য, লুপ ইউজ করতে পারি। সো লুপ, একটা লুপ হচ্ছে ফর। সো ফর লুপ কীভাবে কাজ করে দেখেন, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, ফর দেন আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে 3টা পার্ট আছে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর ইনক্রিমেন্টেশন অথবা ইনক্রিমেন্টেশন, হ্যাঁ, বা ডিক্রিমেন্টেশন, হ্যাঁ যেটাই বলেন, ইনক্রিমেন্টেশন বা ডিক্রিমেন্টেশন। সো ইনিশিয়ালাইজেশন কী জিনিস, আমি একটা ভ্যালু ইনিশিয়াল করে দেব যেখান থেকে অ্যাকচুয়ালি আমার লুপটা শুরু হবে, দেন আমি একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিব যতটুকু পর্যন্ত সেই কন্ডিশন মানে ভ্যালুটা যাবে, এরপর সেটা কিভাবে যাবে, ভ্যালুটা কিভাবে বাড়বে সেটা। যেমন আমি করলাম হচ্ছে 1 থেকে শুরু হবে, আমি একটা ইনিশিয়ালাইজেশন করলাম, সে আমার একটা ভ্যালু সেটা 1 থেকে শুরু হবে, কন্ডিশন দিলাম সেটা 10 পর্যন্ত হবে, এবং সে এক এক করে বাড়বে, সেই ইনফরমেশনটা আমি ইনক্রিমেন্টেশনে দিয়ে দিলাম, এক এক করে বাড়বে। তাহলে কী হবে, সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 1 2 3 4 5 এভাবে বাড়তে থাকবে, রাইট। সো আমি ইনিশিয়ালাইজ করি আমি $i অত $i একটা ভেরিয়েবল নিলাম ইনিশিয়াল করার জন্য, এটা আপনি যে কোনো নামে করতে পারেন, কারিম ইকুয়াল টু 1। সো কারিম 1, সো কারিমটা কি কত পর্যন্ত যাবে, সে যাবে হচ্ছে 10 পর্যন্ত, লেস দেন ইকুয়াল 10, লেস দেন ইকুয়াল 10 মিনস যতক্ষণ ছোটো এবং সমান 10, মানে ছোটো থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করবে, যখনই সমান 10 তখনই কাজ করবে, এর বড় হয়ে গেলে আর কাজ করবে না। সো এরপর হচ্ছে আমি কারিমটাকে বাড়াবো, $করিম, সে কীভাবে বাড়বে, প্লাস প্লাস এক এক করে বাড়বে, অথবা এই ব্যাপারটা এভাবে করতে পারি, করিম প্লাস 1, আবার এভাবে করতে পারি প্লাস ইকুয়াল 1, ঠিক আছে, অনেকভাবে করা যায়। সো আমি প্লাস প্লাস দিলাম, এটা একদম সহজ একটা কাজ, এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে। সো এবার আমি ইকো দিলাম, ইকো আমি $iটাকে প্রিন্ট করব, তার পাশাপাশি প্রিন্ট করব হচ্ছে বিআর ট্যাগ। এখন দেখেন আই দিলাম আমি 1 2 3 এভাবে প্রিন্ট করার জন্য, আমি একই জিনিস, সাপোজ আমি একই জিনিস প্রিন্ট করতে চাই, একই জিনিস যদি প্রিন্ট করতে চাই 1, এই 1টাই সে বারবার 10 বার প্রিন্ট করবে। দেখেন এটা কমেন্টস করে রাখলাম, আমি এটা যদি রান করি, পার্টস এরর, এখানে আমরা সেমিকোলন দেই নাই সেজন্য। এখন দেখেন 1 10 বার সে প্রিন্ট করছে, তো আমি যদি এখানে আই দিয়ে দিতাম $, অ্যাকচুয়ালি ব্যাপারটা সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে আমি একটু আগে প্রথম ক্লাসে বলছিলাম, যদি আমি এই পুরোটা ডাবল কোটেশনের মধ্যে লিখি তাহলে আমি ডাবল কোটেশনের মধ্যে আইটা দিতে পারি, দেন বিআর ট্যাগটা দিতে পারি। বিআর ট্যাগটা দিচ্ছে অ্যাকচুয়ালি নিচে নিচে আসার জন্য, যদি বিআর ট্যাগটা না দেয় তাহলে পাশাপাশি চলে আসবে। সো এখন দেখেন $i কাজ করছে না, হ্যাঁ বুঝে নেই, ও সরি কারিম, আমার ভ্যারিয়েবলটা হচ্ছে কারিম। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত এই ইকো স্টেটমেন্টটা সে রান করছে, এটা হচ্ছে লুপ। একই জিনিস যখন বারবার করা লাগবে তখন আমরা এইভাবে কাজ করব। এখন এই লুপটা তো চিনলাম, এখন আরেকটা লুপ সম্পর্কে অ্যাকচুয়ালি ধারণা দরকার। মনে করেন এই একই জিনিসটা 1 থেকে 10 পর্যন্ত আমি করব হোয়াইল লুপের মাধ্যমে, হোয়াইল লুপের মাধ্যমে। সো হোয়াইল লুপটা হচ্ছে এরকম কাজ করে, হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে শেষ, দেন কন্ডিশন এক্সিকিউশন, এখানে হচ্ছে আমার কন্ডিশনটা থাকবে। হোয়াইল লুপ কাজ করে যখন এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ, মানে যখন ইজ ট্রু দেন ডু দিস, ঠিক আছে, এই ধরনের একটা বিষয় বলা যায়, যখন দিস ইজ ট্রু অ্যান্ড দেন
যখন দিস ইজ ট্রু অ্যান্ড দেন ডু দিস, ওকে ফাইন, মানে হোয়াইল দিস ট্রু দেন ডু দিস, এরকম কিছু। তো এই কন্ডিশনটা যখন ট্রু হবে, যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ কাজ করবে। তার মানে আমি যখন একটা ভ্যালু দিব, সেটা যদি ট্রু হয়ে থাকে এই কাজটা করে যাবে। সো এটা ইনফাইনাইট হয়ে যেতে পারে অবশ্যই। মনে করে আমি এই সেম কাজটা করলাম, করিম ইকুয়াল টু যতক্ষণ 10 এর ছোটো বা 10 এর সমান, ঠিক আছে। এরপর আমি কি করব, মনে করেন যে করিমটাকে বাড়াবো, করিম প্লাস প্লাস করে বাড়াবো। এখন করিম কখন কোথা থেকে শুরু হবে সে কিন্তু জানে না। মনে করেন আমি ইকোটা এখানে নিয়ে আসলাম, কপি পেস্ট করে এটা করব। করিমটা কোথা থেকে শুরু হচ্ছে, সে 0 থেকে শুরু করছে। অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভ্যালু নাই যদিও বা, বাট সে একটা ইনিশিয়াল করে নিচ্ছে। অথবা আমি একটু হার্ড রিফ্রেশ করে দেখি যে হ্যাঁ সিমিলার, সে হচ্ছে কি করতেছে এভাবে, করিম ইকুয়াল 0 এভাবে শুরু করলাম। তখন 0 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত হচ্ছে, যেহেতু আমরা এখানে কি করছি ইকুয়াল দিয়েছি। ওকে, এই ব্যাপারটা যদি এটাকে আমাকে একটা সাডেন টাইমে হচ্ছে স্টপ করতে হবে, এমন কোনো যদি ইনফরমেশন দিয়ে করি, যেমন অনলি ট্রু, যেটা অলওয়েজ ট্রু, এই ধরনের একটা বিষয় দিয়ে দিলাম আমি এখানে, কিন্তু সেটা কোন জায়গায় গিয়ে স্টপ হয় সেটা বলিনি, ঠিক আছে। এখন দেখেন ব্রাউজার ক্র্যাশ করবে, লোড হচ্ছে তো হচ্ছে, কারণ এটা ইনফাইনাইট, একটা ইনফিনিট লুপ হয়ে গেছে। এটা চলতেছে 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 চলতেছে, দ্যাট মিনস সে আজীবন ট্রু, ওয়াইলটা কি আজীবন ট্রু, এবং সে এক এক করে আজীবন বাড়াতে থাকবে, ঠিক আছে। সো আমার ব্রাউজার নট রেসপন্ডিং হয়ে যাচ্ছে, হয়ে গেছে, কারণ সে অনেক ইতিমধ্যে অনেক ভ্যালু নিয়ে আসছে। দেখেন এখানে প্রায়, আচ্ছা নট রেসপন্ডিং যেহেতু আর দেখতে পাবো না। সো এখন এটাকে এই ধরনের লুপ কন্ডিশনের ক্ষেত্রে আমাকে এটা এমন পুরো একটা জায়গায় গিয়ে সাডেন টাইমে গিয়ে আমাকে স্টপ করে দিতে হবে। মনে করো আমি এখানে স্টপ করলাম ইফ, ঠিক আছে, এই ধরনের এখানে হচ্ছে আমার কন্ডিশন, দেন এর মধ্যে হচ্ছে আমার এক্সিকিউশন। কি করব, যদি কারিমের ভ্যালু সমান সমান 100 হয়ে যায়, তাহলে সে কি হবে, রিটার্ন করে ফেলবে। রিটার্ন বলতে সে এখানে ভিতরে আর যাবে না, সে আবার ব্যাকে চলে আসবে। এটা ক্লোজ না করা পর্যন্ত কাজ করবে না। হ্যাঁ, সো আমি আগে ক্লোজ করি, আবার রান করি। এখন এই কারিমটা কাজ করবে হচ্ছে ওই 100 আর 100 আগ পর্যন্ত, ঠিক আছে, 99। সো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে যেটা অলওয়েজ ট্রু, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা জায়গায় গিয়ে সেটা কি করতে হবে, ব্রেক করতে হবে, সেটাকে স্টপ করতে হবে, ব্রেক করতে হবে। এখানে আমি ব্রেক দিলেও হয়, স্টপ যদি কিছু থাকে তাহলে অবশ্যই স্টপ হবে। সো পিএইচপিতে স্টপ বলতে কিছু নাই, ব্রেক আছে, রিটার্ন আছে, কন্টিনিউ আছে। সো আমি চাইলে ব্রেক করতে পারি, আবার চাইলে রিটার্ন করতে পারি, রিটার্ন, আবার চাইলে আমরা স্টপ নামে আপনি একটা ফাংশন তৈরি করে দিতে পারেন যেখানে রিটার্ন কল করা থাকবে, সেই ধরনের একটা ফাংশন। সো হোয়াইল গেল। সো এই হোয়াইলটা অ্যাকচুয়ালি আমরা বেশি ইউজ করব, এই হোয়াইলটা আমরা বেশি ইউজ করব। এখন এগুলো তো পিএইচপির ফাংশন, এগুলো হচ্ছে কি পিএইচপির ফাংশন। এখন আমরা ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন সম্পর্কে জানি, ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন সম্পর্কে জানি। যেমন ওয়ার্ডপ্রেস কি করে, আমি একটা গ্লোবাল ভেরিয়েবল নিন, এটা হচ্ছে একটা স্কোপ বা একটা কিওয়ার্ড। আমি পোস্ট বারডাম্প $, পোস্ট, এটা একটু দেখি অ্যাকচুয়ালি আমাকে কি শো করে। আচ্ছা এটা একটু অগোছালোভাবে শো করছে, সো আমি একটা প্রিন্ট আর ইকো ফাংশনের মাধ্যমে দেখাই, প্রি ট্যাগের মাধ্যমে। সে একটু গুছালোভাবে দেখাবে। দেখেন আমি এখন যে পেজে আছি, হোম পেজ, সেই পেজের পোস্ট হচ্ছে এটা, সেই পেজে একটা পোস্ট আছে, একটা পোস্ট, একটা হচ্ছে হ্যালো ফ্রম আগামী, তার নেম হচ্ছে এটা, তার কন্টেন্ট হচ্ছে মেবি, তার কোনো কন্টেন্ট তেমন কিছু নাই, টাইটেল আছে, কন্টেন্ট নাই। সো হ্যালো ফ্রম আগামীতে মনে হয় কন্টেন্ট নাই, হ্যালো ফ্রম আগামী কন্টেন্ট নাই, জাস্ট একটা ইমেজ আছে, সো কন্টেন্ট নাই। সো আমরা যদি এখন কন্টেন্ট দেই,
কন্টেন্ট আসছে, রাইট? সো এখন এইটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের গ্লোবাল একটা পোস্ট, গ্লোবাল একটা ভেরিয়েবল, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। সো ওয়ার্ডপ্রেসে এই ধরনের অনেকগুলো গ্লোবাল ভেরিয়েবল আছে, ঠিক আছে? যেমন এই পোস্টে হচ্ছে সিঙ্গেল একটা পোস্ট রাখে। এখন আমার পোস্ট অনেকগুলো আছে, রাইট? আমার পোস্ট কি আছে? অনেকগুলো আছে। সো আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট কোয়েরি সম্পর্কে একটু দেখে আসি, অথবা থিম ডেভেলপমেন্ট যেটা দেখলাম সেখানে আমরা স্টাইল শিট সম্পর্কে দেখছি, ফাইল সম্পর্কে দেখছি। অ্যাকচুয়ালি আমরা থিম ফাইল সম্পর্কে দেখতে পারি যে index.php সম্পর্কে দেখেছি যে index.php কি, ডিসপ্লে a list of posts in excerpt of or full length from choose one of anyway, এটা যেটা বলছি সেটা হচ্ছে ডিসপ্লে করার জন্য, অনেকগুলো পোস্টের একটা লিস্ট ডিসপ্লে করার জন্য index.php টা হচ্ছে কাজ করে মূলত। সো আমরা চাইলে অন্যভাবেও কাজ করাইতে পারি, সেটা আমাদের ব্যাপার, কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশনালিটি অনুযায়ী index.php হচ্ছে ব্লগ পেজের জন্য ইউজ হয়। সো আমরা যদি এখানে পোস্ট লিস্ট করতে চাই, পোস্ট দেখাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পোস্ট, ওয়ার্ডপ্রেসের আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে দা পোস্ট, যেমন এই ধরনের দা পোস্ট, এটা একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসের ফাংশন। সো এটা অ্যাকচুয়ালি কী করে? দা পোস্ট কিছু করছে? আমি যদি এটা বাদ রাখি আপাতত, দা পোস্ট অ্যাকচুয়ালি কিছুই করছে না। তো আমরা অ্যাকচুয়ালি এভাবে দেখি, দা পোস্টটাকে বারডাম করে দেখি। বারডাম করে দেখে অ্যাকচুয়ালি কিছু আছে কিনা, নাও, সে হচ্ছে নান। তো অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? আমাকে চেক করে বলতে হবে, আমাকে কি করতে হবে? চেক করতে হবে। আমি এখন চেক করি যে এভাবে, যেমন আমি একটা ইউএল তৈরি করবো, এই ধরনের ব্যাপারটা হবে এরকম, ইউএল, তার মধ্যে থাকবে হচ্ছে এলআই, ঠিক আছে? এই এলআইয়ের মধ্যে আমার যে পোস্ট আছে তার টাইটেল আসবে লিঙ্ক আকারে, এখানে টাইটেল আসবে, আর এলআইয়ের ভিতরে আবার কি আসবে? এখানে একটা প্যারাগ্রাফ আসবে যেখানে পোস্টের কন্টেন্ট আসবে, ঠিক আছে? সো ঠিক আছে, দ্যাট মিনস এই এলআইটা বারবার রিপিট হবে, এই এলআইটা বারবার রিপিট হবে। সো আমি এখান থেকে শুরু করি পিএসপি দিয়ে, আমি লিখলাম ইফ কন্ডিশন, ঠিক আছে? সো ইফ কন্ডিশনটা কিভাবে লিখতে হয়? অ্যাকচুয়ালি এভাবে লিখতে হয় না, পিএসপি শুরু শেষ নর্মালি ইফ কন্ডিশন স্টেটমেন্ট লিখতে হয়, কন্ডিশন দেন এর মধ্যে হচ্ছে এক্সিকিউশন, রাইট? এখানে হচ্ছে আমার যেটা এক্সিকিউট হবে যদি কন্ডিশনটা ট্রু হয়, যেটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে এটা, রাইট? তো এখন আমরা এটাকে যদি আলাদা আলাদা করি, মানে HTML এবং CSS, মানে HTML যদি পিএসপির সাথে ইনক্লুড করতে চাই, এটাকে এভাবেও লেখা যায়, ইফ, জাস্ট ইফ, দেন কন্ডিশন, দেন কোলন, যদি ইফ এই কন্ডিশনটা ট্রু হয় তারপর সে কন্টিনিউ করবে, দেন আমি এখানে শেষ করে দিতে পারি সেই কন্ডিশনটা, অ্যান্ড ইফ, একটা ভুল আছে প্রথমের এটা। সো এর মধ্যে যা HTML লিখবো সেটা হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হইলেই এই HTMLটা আসবে। এখন আমি কি করছি অ্যাকচুয়ালি, এইটুকু কোড পিএসপি, এইটুকু কোড পিএসপি, মাঝখানে হচ্ছে HTML, সেজন্য আমি এইভাবে লিখছি, ইফ দিস কন্ডিশন ট্রু দেন ডু দিস, এরকম। সো এখন আমি একটা কন্ডিশন এখানে দিব, সেটা হচ্ছে হ্যাভ পোস্ট। হ্যাভ পোস্ট হচ্ছে একটা ফাংশন, হ্যাভ পোস্ট, আচ্ছা এটা আলাদা আলাদা না অ্যাকচুয়ালি, পিএসপি এভাবে রান করে, এইভাবে ইফ কন্ডিশন দেন এভাবে না, সে কন্ডিশনটা ট্রু হলে সে এই এক্সিকিউশনটা করবে, রাইট? আবার এটাকে এই ওয়েতেও লেখা যায়, ইফ কন্ডিশন ট্রু দেন কোলনের মাধ্যমে, আমরা তো একটা স্টেটমেন্ট শেষ করে হচ্ছে এইভাবে সেমিকোলন দিয়ে, কোলন দিয়ে হচ্ছে কি আমি এটাকে কন্টিনিউ করে যাচ্ছি, যদি কন্ডিশন ট্রু হয় এর মধ্যে যাবতীয় কোডগুলো থাকবে, এগুলো কাজ করবে, দেন অ্যান্ড ইফ। এই অবস্থায় এইভাবে লিখলে, এই সিনট্যাক্সটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে এভাবে যদি লিখি তাহলে অবশ্যই আমাকে অ্যান্ড ইফ করতে হবে। আর যদি আমি জাস্ট এভাবে লিখি তাহলে আমাকে অ্যান্ড ইফ করতে হচ্ছে না, কারণ সে জানে ইফ এই কন্ডিশন ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে
সেটাই এক্সিকিউট হবে। এখন আমি যদি এভাবে কন্টিনিউ করে যাই তাহলে তাকে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিতে হবে, সে কোন কাজটা যদি কন্ডিশন ট্রু হয় করবে, সেটা আমাকে একটা লিমিটেশন দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড ইফ দিয়ে বলতে হবে যে এইটুক পর্যন্ত, যদি ট্রু হয় তাহলে করবে, এখান থেকে এইটুক পর্যন্ত। সো আমি এটাকে কি করলাম, এটাকে একটা পিএসপি ব্লগে লিখলাম, এটাকে আরেকটা পিএসপি ব্লগে লিখলাম, কারণ হচ্ছে আমি মাঝখানে ইনজেক্ট করবো, HTML ইনজেক্ট করবো, আমি মাঝখানে HTML লিখবো, সেজন্য তার জন্য। কারণ আমি যদি আমরা এর মাঝখানেও কি করতে পারতাম, HTML লিখতে পারতাম, সেটা কি এই ইকো দিয়ে, তারপরে এর মধ্যে HTML, ঠিক আছে। তো এত HTML-কে HTML এর মতো রাখতে দিচ্ছে আর কি, HTML-কে কি এভাবেও লিখতে পারতাম, HTML-কে আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে HTML এর মতো থাক। হ্যাঁ, এর মধ্যে লিখতে হবে, যেহেতু এটা একটা পিএসপি কি ব্লগ, পিএসপি ব্লগের মধ্যে আমি সরাসরি HTML কোড যদি লিখতে যাই তাহলে সে একটা এরর পাস করবে, সেটা হচ্ছে এই যে আমি একটা অ্যাঙ্গেল পাইছি, এই অ্যাঙ্গেলের নামে আমি কিছু পাচ্ছি না, যে এটা পিএসপি দিয়ে শুরু হয় কিন্তু এখানে পিএসপি দিয়ে শুরু হয়নি, যেটা আসছে সেটা আমি চিনতে পারতেছি না। সো এই ধরনের একটা এরর শো করবে। সো সো এর মধ্যে যদি লিখতে হয় আমাকে হয় ভেরিয়েবলের মাধ্যমে লিখতে হবে, না হয় আমাকে ইকোর মাধ্যমে করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি এইভাবে করতে চাচ্ছি না। সো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ইউএল তৈরি হলো। এখন এই ইউএলটা তখনই তৈরি হবে যখন চেক করার পর সে পাবে, অ্যাকচুয়ালি পোস্ট যখন পাবে তখনই তৈরি হবে। এখন আমি চাচ্ছি যদি পোস্ট পাই তাহলে ইউএল তৈরি হচ্ছে, এরপর এলআই তৈরি হবে, ইউএল এর মধ্যে এলআই তৈরি হবে যেটা বারবার লুপ হবে। সো আমি এখানে আবার কি লুপ করব হচ্ছে কি লুপ করব হচ্ছে হোয়াইল লুপ কেন, যতক্ষণ পোস্ট থাকবে। তো আমি এখানে লিখলাম হ্যাভ পোস্ট, তার মানে যদি পোস্ট থাকে এই হ্যাভ পোস্ট ফাংশনটা অলওয়েজ ট্রু দিবে আমাকে। অ্যাকচুয়ালি আমি এই হ্যাভ পোস্টটা আমি এখানে দেখি, পিএসপিতে দেখি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে পিএসপি একটা ব্লগ করি, বারডাম্প, এখানে বারডাম্প করে দেখেন, হ্যাভ পোস্ট ফাংশন, এইটুকু আমি একটু কাট করে নিয়ে নিই, ঠিক আছে। এবার দেখেন বুলিয়ান ট্রু মিনস কি, ওই বার ডাম্পের মধ্যে এই আমাকে ট্রু দিচ্ছে, তার মানে হ্যাভ পোস্ট মিনস হচ্ছে সে আমাকে আমার পোস্ট পাচ্ছে, কিসের জন্য, আমার এখানে পোস্ট আছে বলে পাচ্ছে। আমি যদি সব কিছু এখন ট্র্যাশে পাঠাই দিই সে আমাকে ফলস দেবে, বুলিয়ান ফলস, কারণ আমার এখানে কোনো পোস্ট নাই, আমি ট্র্যাশ থেকে আবার নিয়ে আসি, সব রিস্টোর করি, এখন ট্রু, দ্যাট মিনস সে আমাকে ট্রু দিচ্ছে, হ্যাভ পোস্টটা ট্রু দিচ্ছে। সে জাস্ট আপনারা যেটা করবেন, হ্যাভ পোস্ট ফাংশনটা লিখে সার্চ করবেন, কোডেক্স পেজে যাবেন, তার রেফারেন্স সম্পর্কে একটু ধারণা নেবেন। প্যারামিটার, সে কোনো প্যারামিটার সাপোর্ট করে না, সে কি রিটার্ন করে, সে একটা বুলিয়ান টাইপ ভ্যালু রিটার্ন করে, ট্রু অথবা ফলস তখনই হবে যখন ফেল হবে। সো এই ব্যাপারটা হচ্ছে এটা। সো আমরা কি করলাম, এটুকু করলাম, যদি পোস্ট থাকে তাহলে ইউআরএলটা ক্রিয়েট হবে। এরপর যেটা করলাম হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে ততক্ষণ কি হবে, ততক্ষণ হবে হচ্ছে আমি শুরু করলাম এটাকে। দেখেন আবার বোঝার চেষ্টা করেন, ইফ এলস এর মতোই হোয়াইল লুপটাও কাজ করে। কিভাবে হোয়াইল লুপ যেভাবে কাজ করে নর্মালি, সেটা হচ্ছে নর্মাল সিনট্যাক্স, হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এইভাবে হচ্ছে হোয়াইল কাজ করে। আমি যদি এটাকে আলাদা করতে চাই দেন এভাবেও লিখতে পারি, কোলন দিয়ে কন্টিনিউ করতে পারি, অ্যান্ড হোয়াইল দিয়ে শেষ করতে পারি, ঠিক আছে। সো এর মধ্যে যা হবে সেটা লুপিং হবে। সো আমি এখানেও সেম কাজটা করব, এখানে কন্ডিশন দেব, দেন এখানে স্টার্ট আমি কন্টিনিউ করব, দেন এখানে এসে অ্যান্ড হোয়াইল করব। আমি অ্যাকচুয়ালি মাঝখানে কি করব, পিএসপি লিখবো বলে এইভাবে করছি। এখন এখানে কি করব, আমি পিএসপি HTML লিখবো, অ্যাকচুয়ালি HTML কোনটা, HTML হচ্ছে এই এলআইটা। সো দেখেন আমি এই এলআইটা দিলাম। এখন এখানে দেখেন আমরা বলা হয় নাই, এটা কিন্তু অলওয়েজ ট্রু, এটা কি এখন অলওয়েজ ট্রু, হ্যাভ পোস্ট যেহেতু আমাকে ট্রু দিচ্ছে, এভাবে ট্রু দিবে, অলওয়েজ ট্রু, যেহেতু একটা পোস্ট আছে দ্যাট মিনস ট্রু। সো এখন সে বারবার এটাকে কি করবে, প্রিন্ট করতে থাকবে। সো দেখেন লোড হচ্ছে,
এলআইটা বারবার প্রিন্ট হচ্ছে। সো এখন অ্যাকচুয়ালি কী করতে হবে, আমাকে সে একটা জায়গায় গিয়ে স্টপ করাইতে হবে, একটা জায়গায় গিয়ে স্টপ করাইতে হবে। সো আমি আগে এটাকে স্টপ করি, আমি ব্রাউজারটা স্টপ করলাম। সো এখানে কিভাবে স্টপ করব, হ্যাভ পোস্ট। সো ও এটা তো আবার ওপেন হয়ে যাবে। আমি ওপেন। সো হ্যাভ পোস্টের ক্ষেত্রে যেটা বলছে, সে বলছে যে ওয়ার্ডপ্রেসের লুপ যেটা আছে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি থিম ডেভেলপমেন্টে যাই। থিম ডেভেলপমেন্টে গিয়ে এই যে index.php-তে আসছি, এটা হচ্ছে আপনার পোস্ট শো করে। সো এবং হ্যাভ পোস্টের মাধ্যমে হচ্ছে রিটার্ন করে হচ্ছে আমার কয়টা পোস্ট শো করবে। আর দা লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লুপটা, মূলত লুপটা এখানে যেটা বুঝাইছে। সো ফাইন, এখানে একটা ফাংশন ইউজ করছে দা পোস্ট। এই লুপের মধ্যে দা পোস্ট ফাংশনটা কাজ করে। এখন দা পোস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা দেখে আসি। দা পোস্ট ফাংশন ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্সে গিয়ে দেখেন, দা পোস্টটা হচ্ছে ইটারেট দা পোস্ট ইন্ডেক্স ইন দ্য লুপ। মানে কি, সে পোস্টটাকে ইটারেট করবে। ইটারেট বলতে কি বোঝায়, রিপিট করা, বারবার রিপিট করা, কতবার রিপিট করবে সেটার একটা ইন্ডেক্স ধরে নেওয়া। সো এই দা পোস্ট ফাংশনের কাজ হচ্ছে সে কোন জায়গায় স্টপ হবে সেটা বলা। ব্যাপারটা এরকমই বুঝতে পারেন, সে কোন জায়গায় স্টপ হবে বা সে কতবার রিপিট হবে, কতবার রিপিট হবে। আমার যতটা পোস্ট থাকবে সে ততবার রিপিট হবে। সো আমি এখানে লিখতে পারি দ্য পোস্ট ফাংশনটা কল করতে পারি। হোয়াইল শুরু হলে দ্য পোস্ট ফাংশনটা শুরু হবে এবং দ্য পোস্টের কাজ হচ্ছে আমার কয়টা পোস্ট আছে সেটা চেক করবে। সেটা চেক করার পর সে অ্যাকচুয়ালি, আমরা এটাকে এভাবে আরও ভালোভাবে দেখতে পারি। যেমন আমি পুরা প্রজেক্টটাকে আমি এখানে নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেসের ফাইল সহ। এবার আমি এখানে সার্চ করব ফাইন্ড ইন প্রজেক্ট অথবা ইন ফাইলস, ঠিক আছে। দ্য পোস্ট লিখে যদি সার্চ করি, ফাইন্ড অনেকগুলো ফাইল আসছে থিমস। আমরা এই যে দ্য পোস্ট একটা ফাংশন আছে, ঠিক আছে, একটা ফাংশন অবশ্যই। দ্য পোস্ট যেহেতু একটা ফাংশন, এই ফাংশনটা কোথাও না কোথাও তৈরি করা আছে, রাইট। সো অ্যাকচুয়ালি এখান থেকে দেখি তৈরি করা আছে হচ্ছে wp includes query.php একটা ফাইলে। আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি কী তৈরি করা আছে। includes query এই PHP ফাইলে includes কোথায়, এই যে। সো আমরা অ্যাকচুয়ালি দ্য পোস্ট এই ফাংশনটা খুঁজতেছিলাম। এই যে দ্য পোস্টের কাজ হচ্ছে গ্লোবাল wp কোয়েরি, এটা একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলের দ্য পোস্ট অবজেক্টটাকে পাস করা। সো এই ভেরিয়েবল একটা ক্লাস, সে ক্লাস তৈরি করছে। অ্যাকচুয়ালি আমি ফাইন দিলাম। সো দ্য পোস্ট এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে সে একটা অবজেক্টকে কল করতেছে। সে অবজেক্ট কী করতেছে, তার একটা মেথডকে কল করতেছে। সো আমি একটা ব্যাপারটা এখানে দেখাই। আমরা index.php তৈরি করছিলাম, এখানে অ্যাকচুয়ালি এইটুকু আমরা লিখি। কোনটুকু, এইটুকু গ্লোবাল wp কোয়েরি, সরি, ঠিক আছে। এরপর এই wp কোয়েরিটাকে আমি ডাম্প করি, wp আন্ডারস্কোর কোয়েরি। এবার দেখেন এই কোয়েরির মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখবেন। লোকাল হোস্ট আগান, এই ভ্যালুগুলো হচ্ছে wp কোয়েরির মধ্যে আছে। এটা অ্যাকচুয়ালি সুন্দর করে দেখি আমরা। প্রিন্টার প্রি ট্যাগের মাধ্যমে হচ্ছে এইসব অ্যানিমেশন ইয়াগুলোকে
ডাব্লিউপি কোয়েরি হচ্ছে একটা অবজেক্ট, তার মধ্যে অনেকগুলো অ্যারে আছে। একটা অ্যারে হচ্ছে কোয়েরি ভার্স। কোয়েরি ভার্স হচ্ছে অ্যাকচুয়ালি মেবি কোয়েরির যাবতীয় ইনফরমেশনগুলো রাখতেছে একটা পোস্টের, এরকম হতে পারে। আরটা হচ্ছে টেক্সট কোয়েরি, আরটা হচ্ছে মেটা কোয়েরি, আরটা হচ্ছে ডাটা কোয়েরি, আরটা হচ্ছে রিকোয়েস্ট, আরটা হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে হচ্ছে আমার যাবতীয় সব পোস্ট আছে, আমার ওয়েবপেজে যতগুলো পোস্ট আছে। একটা হচ্ছে যেমন হ্যালো ফ্রম আগামী, হ্যালো ওয়ার্ল্ড, এই দুইটা পোস্ট হচ্ছে আমার আছে, রাইট? পাবলিশে যান, দুইটা পোস্ট আছে। সো পোস্ট অ্যারেতে সেই পোস্টটা আছে। পোস্ট কাউন্ট হচ্ছে কি দুইটা, দ্যাট মিনস দুইটা পোস্ট। সো এখানে বলা আছে একটা মেথডকে কল করবে সে, কোথায়? এখানে বলা আছে সে ডাব্লিউপি কোয়েরি অবজেক্টের একটা মেথডকে কল করবে, দ্য পোস্ট। সো দ্য পোস্টটা কোথায় সেটা দেখি। দ্য পোস্ট আছে অ্যাকচুয়ালি, দ্য পোস্ট নামে কিছু নাই না। সো অ্যাকচুয়ালি দ্য পোস্ট কি জিনিস হবে সেটা দেখার জন্য আমার অ্যাকচুয়ালি ডাব্লিউপি কোয়েরিতে চলে যেতে হবে। সো ক্লাস ডাব্লিউপি কোয়েরি, ক্লাস একটা ক্লাস আছে। সো ডাব্লিউপি কোয়েরি কোথায়? ডাব্লিউপি পোস্ট অথবা কোয়েরি, আই ডোন্ট নো। এই যে ডাব্লিউপি পোস্ট হতে পারে না, পোস্ট হতে পারে না। সাইট কোয়েরি না, কোয়েরিটা কই? আচ্ছা এইটুকু বুঝে রাখেন। দেখেন সে দ্য পোস্ট ফাংশনটা গ্লোবালে একটা পোস্ট ভেরিয়েবল নিচ্ছে। গ্লোবাল একটা পোস্ট হচ্ছে একটাই পোস্ট। এখন হোয়াইল যখন লুপের মধ্যে যখন পোস্টটা আসতেছে তখন প্রতিটা পোস্ট আসতেছে। এখন প্রতিটা পোস্টের আইডি চেক করতেছে। যখন -1 হবে তখন কি হবে? লুপ হ্যাজ জাস্ট স্টার্টেড। কিসের জন্য বলছি? যাই হোক, ডু অ্যাকশন, রেফারেন্স অ্যারে, এরা আরেকটা ফাংশনকে ইয়ে করছে, অ্যারে দিস পোস্ট, নেক্সট পোস্ট, সেট আপ পোস্ট ডাটা। এনিওয়ে অ্যাকচুয়ালি এ যেটা করতেছে সেটা হচ্ছে আপনার কারেন্ট পোস্টের আইডি চেক করতেছে এইভাবে। এখানে একটা পোস্টের কারেন্ট পোস্ট বলতে মনে করেন যে এটা একটা যদি পোস্ট হয়, এটার একটা আইডি আছে কারেন্ট পোস্ট আইডি। সে ভ্যালুটা এখানে সেভ করতে স্টোর করে রাখছে পোস্টের গেট পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে, বা এখানে নেক্সট পোস্টের মাধ্যমে একটা ডাটা আসতেছে, গেট পোস্টের মাধ্যমে একটা ডাটা আসতেছে। এগুলো সব কারেন্ট পোস্টে সেভ হচ্ছে। কোনটা? অ্যাকচুয়ালি যখনই একটা লুপ থ্রো হয় তখন কিন্তু এই কয়েকটা ফাংশন রান করে দ্য পোস্টের মাধ্যমে। এই যেমন নেক্সট পোস্ট, সেট আপ পোস্ট ডাটা, এই পোস্টের মাধ্যমে এটা কি হয় রান করে। এখন যতক্ষণ এটা -1 থাক, মানে -1-এর সমান হবে, মানে অ্যাকচুয়ালি -1 দিয়ে কেন করছে আমি জানি না। -1 মেবি পোস্টের আইডি, মেবি পোস্টের আইডি তো -1 হয় না, না? সো 1 থেকে যেহেতু শুরু করছে, এটা হয়তো বা অন্য কোনোভাবে ইয়ে করছে, অথবা এখানে হয়তো বা কারেন্ট পোস্টের আইডি হয়তো বা সেভ করে রাখছে অন্য কিছু, সেজন্য তার থেকে ইয়ে করছে। যাই হোক, সো এখন কারেন্ট পোস্টের আইডি যতক্ষণ একটা লাস্ট পর্যায়ে না যাবে ততক্ষণ এটা কি এই নেক্সট পোস্ট ফাংশনটা রান করবে, আর সেট আপ পোস্ট ডাটা পোস্টটাকে কী করবে, রিসেট করবে এই নেক্সট পোস্টটাকে। সো এইভাবে হচ্ছে এটা বারবার কাউন্ট করতে থাকবে। এখানে দেখেন হ্যাপ পোস্ট ফাংশনটাও আছে। হ্যাপ পোস্ট ফাংশনের কাজ হচ্ছে কারেন্ট আপনার পোস্টের কাউন্ট চেক করতেছে। পোস্টের কারেন্ট পোস্টের ভ্যালু যদি কি হয়, পোস্ট কাউন্টের কাউন্ট প্লাস হচ্ছে কারেন্ট পোস্ট প্লাস 1। কারেন্ট পোস্ট আমি যেটা পোস্ট কি করতেছি, লুপ করতেছি, সেটার সাথে 1 যোগ করার পর সেটা যদি কাউন্টের চাইতে ছোটো হতে থাকে, ছোটো হয়ে যায়, তাহলে কি হবে, রিটার্ন ট্রু, মানে সেটা এখান থেকে ব্যাক হয়ে যাবে, আর কোনো পোস্ট নাই কাউন্টের চাইতে যদি ছোটো। তো আদারওয়াইজ পোস্ট থাকবে, ততবার সে রিওয়াইন্ড করবে, একই জিনিস। তো এগুলো অ্যাকচুয়ালি বোঝার দরকার নেই। জাস্ট দ্য পোস্টের কাজ হচ্ছে আমার পোস্টটাকে চেক করতেছে আমার কয়টা পোস্ট আছে, এবং যতটা পোস্ট আছে ততটা লুপটাকে ততবার রান করতেছে, দ্যাটস ইট। সো এখন দেখেন আমার ততটা এলআই আসবে, একটা এলআই, দুইটা এলআই, দুইটা পোস্ট, দুইটা এলআই। সো এখন
আমি কি চাচ্ছি, এই জায়গায় হচ্ছে আমার পোস্টের টাইটেল আসবে, এই জায়গায় হচ্ছে আমার পোস্টের কন্টেন্ট আসবে। তো আমরা এখানে লুপের মধ্যে কিছু টেমপ্লেট ট্যাগ আছে, আমরা একটু আগে দেখেছিলাম লুপ ডব্লিউপি, আচ্ছা দা লুপ যে ইয়েটা, এখানে দেখেন দা লুপের মধ্যে কিছু ফাংশন আছে, দা টাইটেল, দা টাইম, দা ক্যাটাগরি, এগুলো হচ্ছে লুপ টেমপ্লেট ট্যাগস। সো আমি যদি টেমপ্লেট ট্যাগসে যাই, দেখেন এখানে অনেকগুলো ফাংশন সম্পর্কে বলা আছে, ঠিক আছে, অনেকগুলা ফাংশন সম্পর্কে বলা আছে। হেডার ফাইল পাওয়ার জন্য হেডার, ফুটার ফাইল পাওয়ার জন্য ফুটার। সো আমরা জাস্ট দা টাইটেল, এটা কি দা টাইটেল, টাইটেল পাওয়ার জন্য, আর এইটুকু কপি করলাম, এখানে দিলাম কন্টেন্টের জায়গায় দা কন্টেন্ট, কন্টেন্ট পাওয়ার জন্য প্রতিটা পোস্টের কন্টেন্ট পাওয়ার জন্য দা টাইটেল, টাইটেল পাওয়ার জন্য। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে দা টাইটেল, এটা হচ্ছে দা কন্টেন্ট, এটা হচ্ছে দা ক্যাটাগরি, এটা হচ্ছে দা ট্যাগস, এটা হচ্ছে দা পোস্ট থাম্বনেল। সো এগুলোর আলাদা আলাদা একটা ফাংশনের মাধ্যমে কল করতে হয়। সো এবং এই ফাংশনগুলো শুধুমাত্র লুপে কাজ করবে, শুধুমাত্র লুপে কাজ করবে, লুপ ছাড়া কাজ করবে না। যেমন হোয়াইল লুপ, আমরা লুপের আন্ডারে কাজ করাতে পারবো হ্যাপ পোস্টের মাধ্যমে, এই দা পোস্টের মাধ্যমে। দা পোস্ট না থাকলে এই ফাংশন কাজ করবে না। তো এখন দেখেন সে আমার টাইটেল এবং কন্টেন্ট নিয়ে আসছে, দেখছেন হ্যালো ফ্রম আগামী, হ্যালো ওয়ার্ল্ড। সো আমার ব্যাপারটা একটা ডাইনামিক ব্যাপার হয়ে গেল না? এখন আমি যদি পোস্ট করি বা এটা যদি চেঞ্জ করি, কন্টেন্ট, দিস ইজ দ্য কন্টেন্ট ফ্রম ফিউচার, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো ডাইনামিক্যালি এটা চেঞ্জ হচ্ছে। এখন এটা তো জাস্ট আমাদের কি বলে একটা বেসিক টেমপ্লেট, বেসিক্যালি যেইভাবে কাজ করে, ঠিক আছে, বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা। আচ্ছা এখানে একটা বিষয় দেখি আমরা, দা পোস্ট এখন কি রাখতেছে লুপের মধ্যে আমরা চাইলে দেখতে পাই, রাইট? চাইলে একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি সে আমাকে কোনো ভ্যালু ডাটা পাস করে কিনা। লাইক ইকো পিআরডি প্রিন্ট, সে একটা অ্যারে রাখার কথা, দ্য পোস্ট আমি অ্যাকচুয়ালি দেখি যে দ্য পোস্ট আমাকে কিছু দিচ্ছে কিনা, জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড একটা ভ্যালু দিচ্ছে, আর কিছুই দিচ্ছে না, রাইট? ওকে ফাইন, কোনো কাজের না। সে কারেন্ট পোস্টটা দিচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট পোস্ট। ওকে, এখন আমরা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের থিমের সাথে কীভাবে করবো সেটা দেখি। HTML এর সাথে মনে করেন আপনার একটা HTML ডিজাইন করা আছে, সেটাকে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। লাইক আমরা একটা HTML নিয়ে আসি, কোথায় কোন ক্লাসে আমাদের একটা কমপ্লিট HTML হয়েছিল বলেন? সেভেন ম্যাক, এটা ওকে ওকে, এটা সাপোজ এই তিনটা, এটা 10 নম্বর ক্লাসে কেমন করা হয়েছিল? এটা 10 নম্বর ক্লাসে করা হয়েছিল না। সো 9, সো মনে করেন 9 এর HTML-টা আমি নিয়ে আসলাম, সব ফাইল কপি করে আমাদের টেমপ্লেট ফোল্ডারে নিয়ে আমাদের থিমস আগামী এখানে। তো আমরা এগুলো সব ডিলিট করে দিলাম, নিয়ে আসলাম, ঠিক আছে। সো স্টাইল ডট সিএসএস যেটা আছে উপরে আমি জাস্ট, হ্যাঁ এটা তো আমাদের প্রজেক্ট ফোল্ডার, সার্ভার আর কি, সার্ভারের প্রজেক্ট ফোল্ডার। এখানে আমি দিলাম থিম নেম RF আগামী WP3, ঠিক আছে। সো আপাতত এইটুকু। সো আমরা বলেছিলাম যে একটা ফাইল হওয়ার জন্য কি হইতে হবে, ইন্ডেক্স ডট পিএসপি হইতে হবে, HTML কাজ করবে না, রাইট? ইন্ডেক্স ডট পিএসপি হইতে হবে। সো আমরা ফাইলের এক্সটেনশন চেঞ্জ করি, এটার নাম আমি এটা ডিলিট করে দিলাম, এটা হবে ইন্ডেক্স ডট পিএসপি।
ঠিক আছে। সো অল ওকে। এবার যদি আমরা দেখেন সব কিছু পাইছে কিন্তু স্টাইল পায়নি, যাবতীয় স্টাইল জাভাস্ক্রিপ্ট এগুলো কোনোটাই পায়নি। কারণ আমরা যখন HTML করেছিলাম সেটাকে কল করছি কোথায়, আমরা লোকালি কল করছি /css folder /style.css। সো এই ধরনের কলিংটা হবে না। অ্যাকচুয়ালি আমার ফোল্ডারটা আছে কোথায়, আমার ফোল্ডারটা আছে দেখেন htdocs আগামী। সো আমার আগামী পর্যন্ত লিঙ্কের মাধ্যমে পাচ্ছি, কিন্তু WP কন্টেন্ট, থিমস, আগামী, তারপর হচ্ছে আমার মেইন ফোল্ডারটা CSS ফোল্ডারটা, রাইট। সো আমাদেরকে এটা এইভাবে কল করতে হবে যে http এভাবে কল করতে পারি localhost /agami /wp content /themes /agami /css। সো এভাবে, রাইট। তো এখন এটা তো আমরা তো জাস্ট ম্যানুয়ালি করে দিলাম, এই একটা CSS এখন পাবে, বা আমি জাস্ট এইখান থেকে শুরু করে এইটুকু এখানে দিলাম, স্টাইলও দিলাম, ঠিক আছে। এটাতে জাস্ট কী হবে, ম্যানুয়ালি পাইছে, আমরা ম্যানুয়ালি দিছি, ম্যানুয়ালি পাইছে, জাভাস্ক্রিপ্টগুলো পায় নাই, রাইট। তো এখন এই কাজটাকে আমাকে ডাইনামিক্যালি পাইতে হবে, কারণ এই থিমটা যদি এখন আরেকজন ইউজ করে তার ওখানেও লোকাল হোস্ট থাকবে। এখন মনে করেন তার ওয়েবসাইটে ইউজ করছে, অনলাইন ওয়েবসাইট আমার দেশ.com। এখন আমার দেশ.com যদি এইটুক পর্যন্ত না হয় তাহলে কি আর বাকিগুলো পাবে না। সো এটাকে আমাকে ডাইনামিক্যালি করতে হবে। সো ডাইনামিক্যালি করার জন্য আমি এখানে লিখলাম হাউ টু কল CSS ইন ওয়ার্ডপ্রেস, এভাবে লিখবেন আপনাদের সুবিধার্থে কীভাবে সার্চ করবেন। দেখেন ইনক্লুডিং CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স একটা বিষয় আছে, তারা যেটা বলছে কিভাবে আমি জাভাস্ক্রিপ্ট এনকিউ করব আমার থিমে বা স্টাইল এনকিউ করব, সেটা হচ্ছে এইভাবে। প্রথমে স্টাইলটাকে কী করতে হবে, এই যে এভাবে এনকিউ স্টাইল ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, স্টাইলটাকে এনকিউ করতে পারি আমাদের থিমে, ঠিক আছে। সো আমি এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি সার্চ করতে পারি, শুধুমাত্র এই ফাংশনটাকে যদি সার্চ করি, দেখেন আরেকটা লিঙ্ক আছে ডেভেলপার ওয়ার্ডপ্রেস। এই ফাংশনটা 6টা প্যারামিটার নিয়ে কাজ করে, 6টা প্যারামিটার। কীভাবে, হ্যান্ডেল, সোর্স, ডিপেন্ডেন্সি, ভার্সন, মিডিয়া। সো এগুলা কোন ধরনের ডাটা টাইপ সেটাও বলা আছে। হ্যান্ডেল হবে একটা স্ট্রিং, সোর্স হবে একটা স্ট্রিং, ডিপেন্ডেন্সি হবে একটা অ্যারে, ভার্সন হবে একটা স্ট্রিং বুলিয়ান অথবা নাল, আর মিডিয়া হবে একটা স্ট্রিং। সো দ্যাট মিনস আমি যদি এটা কপি করি পুরোটাই, এখন আমার যে ফাংশন, এই ফাংশনটা আমি কোথায় লিখব, এই জন্য ওয়ার্ডপ্রেস বলছে যে নিজের থিমের ফোল্ডারে আমরা চাইলে একটা কি ফাংশনস অবশ্যই প্লুরাল হইতে হবে, ফাংশনস PHP নামে একটা ফাইল তৈরি করতে পারি। সেটা একটা PHP ফাইল যেখানে আমার যাবতীয় ফাংশনগুলো লিখব, যাবতীয় ফাংশনগুলো। যেমন আমি একটা ফাংশন করলাম যে WP_NQ, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ফাংশন, যদি বা ওয়ার্ডপ্রেসের ফাংশন, সেটা আমি এখানে আমার ফাংশনস PHP-তে লিখলাম। সো প্রথমে একটা হ্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি, এখানে কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস শিখবেন developer.wordpress.org থেকে অথবা codex.wordpress.org। এখানে দেখেন প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে এখানে একটু ডিটেলস বলা আছে। হ্যান্ডেলটা কি, সেটা হচ্ছে একটা স্টাইল শিটের নাম, একটা নাম যেটা ইউনিক হইতে হবে, এখন দেখেন প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে এখানে একটু ডিটেলস বলা আছে। হ্যান্ডেলটা কি, হ্যান্ডেলটা একটা স্ট্রিং, এটা অবশ্যই আমাকে দিতে হবে, সো এটা একটা ইউনিক হইতে হবে। যদি আপনি আপনার একাধিক হ্যান্ডেল ইউজ করেন, একাধিক CSS ইউজ করেন, প্রত্যেকটা যেন আলাদা আলাদা নাম হইতে হবে, অথবা এমনভাবে চিন্তা করতে হবে যেটা, যেমন একটা প্লাগইন যখন ইনস্টল করব, সেই প্লাগইনের CSS-টাও এভাবেই এনকিউ করবে, রাইট। সেই প্লাগইনের CSS-টাও এভাবে এনকিউ করবে। এখন যদি এভাবে এনকিউ করে তাহলে অবশ্যই একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে তার ওখানেও হ্যান্ডেলের নামটা আমার নামের সাথে মিলে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল হইতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে নামটা করতে পারে। সো একটা সোর্স, এগুলো অপশনাল, ডিপেন্ডেন্সি অপশনাল, বাকিগুলো সব অপশনাল। সো হ্যান্ডেল আমি একটা নাম দিলাম
সো মেইন মেনু সিএসএস, তো আমি দিলাম আগামী মেইন মেনু, আগামী দিলাম কারণ আগামীটা যে কেউ ইউজ নাও করতে পারে, সো সেজন্য আমি আগামী দিলাম। এটা অ্যাকচুয়ালি এই প্রসেসটা, এই প্রসিডিউরটা কাজ করবে যদি আপনি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির জন্য থিম বানান, ওয়ার্ডপ্রেসে সাবমিট করবেন এই ধরনের থিম যদি বানান, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে এটা ইউনিক। সো এনিওয়ে, তারপর এখানে একটা কি সোর্স, আমার যে থিমটা তার একটা সোর্স আমাকে এখানে দিতে হবে। সো এই থিমটা কোথায় আছে, এই আমার সিএসএস ফোল্ডারের মেইন মেনু সিএসএস এটা। সো আমাকে প্রথমে পাইতে হবে আমার থিমের ফোল্ডারটা, থিমের ডিরেক্টরির লিঙ্কটা। তার মানে থিমের ডিরেক্টরির লিঙ্ক পাওয়ার জন্য আমরা এটা করতে পারি হচ্ছে এভাবে, আমি এটাকে কমেন্টস করে রাখলাম আপাতত। সো index.php-তে এসে দেখেন পিএসপি দিয়ে লিখলাম একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে get template directory URL অথবা URL I, এটা ইকো এভাবে হচ্ছে কেন, আচ্ছা এভাবে দিলাম। সো এটা কাজ কি দেখেন, সে আপনাকে undefined function get template directory URL URID, maybe URI maybe URL, হ্যাঁ মেবি URI। সো URI এই ফাংশনের কাজ হচ্ছে সে আমাকে ডাইনামিক্যালি আমার টিম ডিরেক্টরির ইউআরএলটা দিচ্ছে। কি করতেছে, টিম ডিরেক্টরির ইউআরএলটা দিচ্ছে। তার মানে আমি শুধুমাত্র এইটুকু ইউজ করতে পারি, সে কি করবে আমাকে ডিরেক্টরির ইউআরএলটা দিবে এখানে। সো এরপর কি হবে, এটা যেহেতু একটা স্ট্রিং, দেখেন আমি একটা ফাংশন ইউজ করলাম, এটা একটা স্ট্রিং দিবে, তার সাথে আমি আরেকটা স্ট্রিং অ্যাড করে দিব, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার, অবশ্যই স্ল্যাশটা দিয়ে দিতে হবে, স্ল্যাশ মেইন মেনু সিএসএস, আমার সিএসএস ফাইলের নাম। এখন এটা পুরো একটা সিএসএস ফাইলের লিঙ্ক হয়ে গেল, সোর্স হয়ে গেল। সো দেখেন এইটুকু হচ্ছে আমি ডাইনামিক্যালি পাবো। এখন এই থিমটা যে কোনো জায়গায় ইনস্টল করলেই সে অটোমেটিকলি আমার থিমের ফোল্ডারে গিয়ে সিএসএসটা পাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সিএস অ্যারে, হচ্ছে ডিপেন্ডেন্সি। সো আমি ডিপেন্ডেন্সি হচ্ছে একটা অ্যারে, সো আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম অ্যারেটা, যেহেতু আমার কোনো ডিপেন্ডেন্সি নাই। আর অথবা আমি এগুলো যদি না দেই সমস্যা নেই, আমার কোনো কিছু আর লাগতেছে না, সাপোজ ডিপেন্ডেন্সি ভার্সন এগুলো দিলাম না। সো এটা হচ্ছে আমার একটা ওয়ে এনকিউ করার। সো আমি বাকিগুলো করে ফেলি। একটা হচ্ছে মেইন মেনু মিনস, দুইটা। সো অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র একটা কল করবো, একটা হচ্ছে মেইন মেনু সিএসএস, আর একটা হচ্ছে রেসপন্সিভ সিএসএস, আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো রেসপন্সিভটা কল করি, রেসপন্সিভ ডট সিএসএস, এটার নাম হবে রেসপন্সিভ, আর এটা হচ্ছে মেইন সিএসএস। সো মেইন সিএসএস হচ্ছে কোথায় আছে, সরাসরি স্টাইল ডট সিএসএস। এভাবেও করতে পারি, আবার শুধুমাত্র স্টাইল ডট সিএসএস পাওয়ার জন্য আলাদা একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, শুধুমাত্র স্টাইল ডট সিএসএস পাওয়ার জন্য। সো ইনক্লুডিং সিএসএস, এই যে গেট, এখানে লেখা আছে টু এনকিউ স্টাইল ডট সিএসএস গেট স্টাইল শিট ইউআরএল। সো যেহেতু ওয়ার্ডপ্রেস কী করে, ওই স্টাইল শিট নিয়ে অনেক কাজ করে, যেমন থিমের নাম, থিমের এইসব নেয়, সেজন্য এটাকে এনকিউ করার জন্য আমরা সরাসরি গেট স্টাইল শিট ইউআরআই নামে কী করতে পারি, এনকিউ করতে পারি। এখন দেখেন আমি তো আমার ফাংশন করলাম, এবার আমি এইগুলো ডিলিট করে দিই। এখন কাজ করে কিনা দেখি, অ্যাকচুয়ালি এখন কাজ করে কিনা দেখি, করে। আমি আমার ফাংশন পিএসপিতে আমি আমার টেমপ্লেটগুলো কল করছি, সিএসএস ফাইলগুলো কল করছি, কিন্তু index.html থেকে পিএসপি থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু কাজ করছে না। এটা কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন পিএসপি এই ফাংশনগুলো জানে না সে কোথায় ইনজেক্ট হবে, কোথায় যাবে সেটা ইনজেক্ট। এখন ওয়ার্ডপ্রেসে আরেকটা বিষয় আছে, হুক। হুক বিষয় বুঝেন এমনিতে, নর্মালি হুক কী জিনিস, একটা যে জিনিসের সাথে আরেকটা জিনিস আটকায় দেওয়া, তাই না? ওই যে দরজা যেটা আছে, হুক, দরজা যেটা বলে। সো মনে করেন এটা দরজা, এটা দরজার একটা বার, যেটাকে বলা হয় সকেট, যারা কাজ করে তারা বলে সকেট। এটাও কম্পিউটারের ক্ষেত্রেও আছে সকেট, একটার সাথে একটা হুক করে দেওয়া। সো এটা হচ্ছে আরেকটা জিনিস যেটার সাথে লিঙ্ক করার জন্য একটা হুক ইউজ করে তারা। একটা শুনেন, এটা একটা জিনিস, এটা একটা জিনিস।
এই দুইটার মধ্যে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য একটা হুক ইউজ করে, রাইট? মনে করেন একটা হুক, দরজার হুক, ঠিক আছে? তো এখন ওয়ার্ডপ্রেসেও এই ধরনের কিছু ফাংশন আছে, হুক আছে, ঠিক আছে? যেমন আমার এই ফাংশনগুলা একটা হুকের আন্ডারে কাজ করে, যেটা এই ফাংশনটা কিভাবে বুঝবো যে ফাংশন পিএইচপিতে যে ফাংশনগুলো আছে, এই যে কয়েকটা ফাংশন আমি লিখছি, এই ফাংশনগুলা ইন্ডেক্স ডট পিএইচপির হেডার ফাইলে, হেড কিসের মধ্যে, হেডের মধ্যে পাবে। এটা আমাকে বলে দিতে হবে হুকের মাধ্যমে। এটা কি ধরনের? এইভাবে আমরা প্রথমে একটা হুক কল করে দিব এখানে হেডের মধ্যে। এটা ওয়ার্ডপ্রেসে বিল্ডিং করা আছে, পিএইচপি ডাব্লিউপি হেড, এটা একটা হুক। সো এই ফাংশনগুলো এখন সেই হুকের মধ্যে ইনক্লুড হবে, ইনজেক্ট হয়ে গেছে, দেখছেন? লিঙ্কড এই ফাংশনগুলা ডাব্লিউপি হেডের মধ্যে ইনজেক্ট করা। আমি যখন ডাব্লিউপি স্ক্রিপ্ট কল করব, সেটা কিন্তু আবার ফুটারে ইনজেক্ট করা, কারণ স্ক্রিপ্টগুলো আমরা ফুটারে কল করি সাধারণত। তো এখন ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টটা দেখেন, স্ক্রিপ্ট এটারও 6টা প্যারামিটার আছে। প্রথমে একটা কি হ্যান্ডেল, মনে করেন আমার স্ক্রিপ্ট যেগুলো আছে, একটা হচ্ছে মেন মেনু জেএস। সো আমি এখন এভাবে দিতে পারি, কারণ এটা স্ক্রিপ্ট, এটা হচ্ছে কি স্টাইল। সো স্টাইলের ক্ষেত্রে এখানে সে অটোমেটিকলি সিএসএস অ্যাড করে নেয় ওয়ার্ডপ্রেস, আর এটা যেহেতু জেএস, এটার ক্ষেত্রে সে অটোমেটিকলি জেএস অ্যাড করে নেয়। সুতরাং আমি যদি জেএস এবং সিএসএস এর মধ্যে একই নেম ইউজ করি, সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা নেই, কারণ এটা স্ক্রিপ্ট, এটা হচ্ছে স্টাইল। সো এখন এখানে হচ্ছে একটা সোর্স, তো আমার সোর্স আমি এইভাবে নিয়ে আসবো। সো আমার এখানে হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে মেন মেনু জেএস, jQuery ডট মেন মেনু জেএস, jQuery ডট মেইন ডট জেএস। এরপর হচ্ছে ডিপেন্ডেন্সি, রাইট? তো এখানে দেখেন ডিপেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি কি অপশনাল, সোর্স অপশনাল, এটা বাকি সব অপশনাল, তাই না? আমি চাইলে না দিয়েও পারি, কিন্তু আমাকে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি এটা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবে, যাতে এই ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে তারা হচ্ছে সিরিয়ালাইজড হবে, কার নিচে কে আসবে। আমি যদি ডিপেন্ডেন্সি এখানে jQuery দিই, সে jQuery পরে আসবে, না হলে jQuery আগেও আসতে পারে, হতে পারে। তো সেজন্য আমি ডিপেন্ডেন্সি jQuery দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি jQueryটা কী জিনিস, এটাও একটা হ্যান্ডেল। সো বাকি সবগুলো আমি ডিলিট করে দিলাম, অ্যাকচুয়ালি আমি বাকি সবগুলো আপাতত ইউজ করছি না। সো অ্যাকচুয়ালি এই ডিপেন্ডেন্সিটা কি jQuery। সো আমার এখানে jQuery মিন আছে। সো আমি দেখেন এখানে যাবতীয় jQuery সব ডিলিট করে দিলাম। একটা হচ্ছে মেইন জেএস আছে। সো আমি এখানে এটাকে কপি করলাম, এখানে নাম দিলাম হচ্ছে মেইন, আর এখানে দিলাম হচ্ছে মেইন ডট জেএস, ঠিক আছে? কিন্তু আমি jQueryটাকে কল করে নিই। সো আমি চাচ্ছি না jQuery আমার ফাইল থেকে কল হোক, আমি চাচ্ছি jQuery ওয়ার্ডপ্রেসে যেটা ডিফল্ট আছে সেটা কল হোক, ওয়ার্ডপ্রেসে যেটা ডিফল্ট আছে। সো আমি শুরুতেই এটা কপি করলাম আবার। সো প্রথমটাকে আমি বলে দিলাম অ্যাকচুয়ালি একদম শুধুমাত্র একটা হ্যান্ডেল কল করলাম, সেটা হচ্ছে jQuery, জাস্ট jQuery। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে ডিফল্ট কিছু হ্যান্ডেল আছে, কিছু হ্যান্ডেল আছে যেগুলো কল করলে আমি এইগুলো সাপোর্ট পাই। এখানে আমি jQuery কল করলে আমি jQuery সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে? আমি যদি jQuery ফর্ম কল করি, তাহলে jQuery ফর্ম নিয়ে যেসব কাজ আছে সেই সব ফর্ম আমি কল করতে পারি। jQuery কালার যদি দেই, তাহলে jQuery কালার পিকার যেটা আছে সেটা সাপোর্ট পাবো। jQuery মেসনারি যদি দেই, মেসনারির সাপোর্ট পেয়ে যাব, আমরা যেটা HTML করেছিলাম মেসনারি কীভাবে কাজ করে। সো জাস্ট আমি কি করলাম, jQuery কল করে দিলাম, তাহলে আমার ওয়েবসাইটে আমার ফাইল থেকে কল না হয়ে ওয়ার্ডপ্রেসের ফাইল থেকে কল হবে। সেক্ষেত্রে আমার এখানে jQuery থাকা বাধ্যতামূলক না। সো আমি ডিলিট করে দিতে পারি। ওকে, সো এখন দেখেন কোথায় ইনজেক্ট হচ্ছে। আমি jQuery ফাইল কল করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট অথবা সোর্স দেখলাম, এখানে দেখেন সব ফাইল হেডের মধ্যে কল হচ্ছে, দেখছেন? এই যে jQuery কল হচ্ছে, jQuery মাইগ্রেট কল হচ্ছে, মেইন মেনু, মেইন জেএস, অল কার্সল জেএস, স্ক্রিপ্ট জেএস,
এগুলো কিসের? এই দুটো হচ্ছে আলকারসেল প্লাগইন যে অ্যাড করছি, সেই প্লাগইনে তাদের যে ফাইলগুলো দরকার, যেমন জেএস ফাইলটা দরকার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো ইনক্লুড করবেই, কারণ আমার HTML এ যদি আমার ওয়েবসাইটে যদি প্লাগইনটা সাপোর্ট দিতে চাই, তাহলে ওই প্লাগইনের যে জেএসটা ছিল সেটা আমার আমার ওয়েবসাইটে আসতে হবে। বাট এটা আস্তে আস্তে হচ্ছে প্লাগইনের মাধ্যমে, তাদের ফাংশনের মাধ্যমে আমার থিমে ইনক্লুড হচ্ছে। সো এটা করা যায়। সো এখন আমি চাচ্ছি এগুলো সব ফুটারে ইনক্লুড হবে, সব ফুটারে। সো আমরা এখানে দেখেন একটা ফাংশন যেটা আছে, এই ফাংশনটার হ্যান্ডেল আছে, সোর্স আছে, ডিপেন্ডেন্সি আছে, আর একটা হচ্ছে ভার্সন আছে, তারপর হচ্ছে ইনফুটার নামে একটা অপশন আছে। ইনফুটারটা কি? নর্মালি ফলস, অ্যাকচুয়ালি নর্মালি ফলস বলেই সে টপে চলে যাচ্ছে। যখন ট্রু করে দেব, তার মানে ইনফুটার ট্রু, মানে হ্যাঁ আমি ফুটারে চাচ্ছি, হ্যাঁ, তখন আমাকে অবশ্যই আমি ফুটারে পাস করব। সো আমি এখানে এভাবে পাস করতে পারি। অ্যাকচুয়ালি এক লাইনে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এইটুক দেন, দেখেন এটা হ্যান্ডেল, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, তারপর হচ্ছে ভার্সন, তারপর হচ্ছে ট্রু আর ফলস। আমি ট্রু করে দিলাম। সো ভার্সন এবং ট্রু, ভার্সন এবং ট্রু। এখন দেখেন যাবতীয় ফাইল সবগুলা ফুটারে চলে যাবে। দেখেন এখান থেকে আমার মেইন জেএস এবং বাকি জেএসগুলো ফুটারে চলে আসার কথা, কিন্তু ফুটারে আসছে? আসে নাই, ফুটারে আসার কথা। সো ওই যে আরেকটা হুক আছে ফুটারের জন্য। সো আমাদেরকে ফুটারের জন্য আরেকটা হুক কল করতে হবে, সেটা হচ্ছে WP বডির শেষে WP ফুটার। এখন দেখেন ফুটারে চলে আসবে। ফুটারে দেখেন এই ফাইলগুলো হচ্ছে আমার মেইন জেএস, মেইন মেনু জেএস, অ্যাডমিন বার এবং WP এমবেড। এটা হচ্ছে দেখেন এখানে একটা বার চলে আসবে, এটা ওয়ার্ডপ্রেস নিয়ে আসে ডিফল্টভাবে। আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করা থাকি, আমি যখন সাইট ভিজিট করব এটা শো করবে। এটা অ্যাকচুয়ালি কুইক এডিট করার জন্য, কুইক কিছু করার জন্য। বাট এটা আমি চাইলে কি করতে পারি, ডিসেবল করে দিতে পারি। এটা টিক চিহ্ন তুলে দিয়ে সেভ করলাম। এখন আমি যদি সাইটে আসি, এটা আর শো করবে। সো এখন কি হচ্ছে, আমার ইনজেক্ট সব ফাইল ইনজেক্ট হয়ে গেছে। কি জেএস ফাইলও ইনজেক্ট হলো, CSS ফাইলও ইনজেক্ট হয়ে গেছে, রাইট? এখন আর একটু কাজ করে আজকে ছেড়ে দিব, সেটা হচ্ছে হেডার এবং ফুটার আলাদা করা। অ্যাকচুয়ালি হেডার ফুটার কি জিনিস? হেডার ফুটার হচ্ছে, যেমন দেখেন আমার প্রতিটা পেজে সিমিলার হেডার থাকতে পারে। যেমন আমি যদি getbootstrap.com এ যাই বা facebook.com এ যাই বা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, দেখবেন যে এই অংশটুকু সিমিলার থাকে প্রত্যেকটা পেজে, রাইট? যেমন গেটিং স্টার্টে গেলাম, এইটুকু সিমিলার, CSS এ গেলাম, এইটুকু সিমিলার, পুরোটা সিমিলার। তাহলে সিমিলার যেটা সেটা একটা ফাইলে, কারণ আমি তো বারবার একই কোড রিপিট করব না, আমাকে একই ফাইল রিপিট করতে পারবো। একই কোড আমরা রিপিট করা উচিত হবে না, তাহলে আমার ডাইনামিক করার দরকার নেই, ঠিক আছে? তো আমার এই সিমিলার যে কাজটুকু হবে সেই কাজটুকু আলাদা একটা ফাইল, ফুটারের জন্য সিমিলার যেগুলো থাকবে সেগুলো আলাদা একটা ফাইল। সো আমরা তৈরি করি, যেমন আমাদের ওয়েবসাইটে সিমিলার হতে পারে এইটুক পর্যন্ত, এইটুকু হেডার পর্যন্ত, এইটুকু হচ্ছে সিমিলার। বাট শুধুমাত্র এইটুকু থাকবে হচ্ছে ফ্রন্ট পেজে, আর আলাদা পেজে মনে করো আমরা ছোট্ট একটা টাইটেল দিয়ে দিব, ঠিক আছে, এই ধরনের। সো আমরা দেখি অ্যাকচুয়ালি আমরা কীভাবে মার্কআপটা করছি। মার্কআপটা করছে হচ্ছে হেডার এরিয়া, তারপর হচ্ছে স্লাইডার এরিয়া। এই স্লাইডার এরিয়া পর্যন্ত হচ্ছে আমরা নিয়ে আসবো। সো এইটুক স্লাইডার এরিয়া, এইটুক হচ্ছে আমার স্লাইডার এরিয়া। এখান থেকে শুরু করে উপরের সবগুলা কাট করে নিলাম, অ্যান্ড আমাদের টেমপ্লেট ফোল্ডারে পেস্ট করলাম, নাম দিলাম হচ্ছে header.php। ওকে, তারপর ফুটারের জায়গায় আসি। সো ফুটার হচ্ছে মনে করেন এইটুক পর্যন্ত ফুটার এরিয়া, রাইট? এইটুক নিয়ে আমি আলাদা একটা ফাইল তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে footer.php। এখন দেখেন এগুলো আসতেছে, হেডারও চলে গেছে, ফুটারও চলে গেছে, রাইট? তো আমাকে এখন কি করতে হবে? আচ্ছা ফুটার এখানে অলরাইট রিজার্ভ আসতেছে কেন? এটা তো এটা। সো যাই হোক,
আমরা কি করব এখন ফুটার এবং হেডারটাকে শো করব ইন্ডেক্স ডট পিএইচপির সাথে। দেখেন ফুটার এবং হেডার ফাইলটাকে কল করার জন্য গেট ফুটার, এটা একটা ফাংশন, আর গেট হেডার এটা একটা ফাংশন। এই দুটোর কাজ হচ্ছে সে আমার টেমপ্লেট ডিরেক্টরিতে স্ক্যান করবে, স্ক্যান করার পর দেখবে যে হেডার পিএইচপি এবং ফুটার পিএইচপি নামে কোনো ফাইল আছে কিনা। তাদের কাজ হচ্ছে তারা ওই ফাইলগুলোকে কল করে দেওয়া। সো অ্যাকচুয়ালি এটা পেয়ে গেছিল, রাইট? কেন পেয়েছিল? পায়নি, সে তখন অ্যাকচুয়ালি ক্যাশ থেকে দেখাইছিল। সো নর্মালি যদি চেঞ্জ না হয় কন্ট্রোল F5 দিয়ে চেক, রিফ্রেশ দিয়ে তারপর চেক করবেন। সো আমরা কি করছি এখন হেডার পিএইচপি একটা, ফুটার পিএইচপি একটা। এখন আমাদের পেজে যদি পেজ সাপোর্ট থাকে দেন আমরা যখন পেজ তৈরি করব তখন কি সে পেজে চলে যাবে। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে এভাবে কাজ করে। আমরা আলাদা ফাইল টেমপ্লেটিং করলাম। এখানে টেমপ্লেটিং এর মধ্যে অনেক ধরনের টেমপ্লেট আছে। সো ডাব্লিউপি হায়ারার্কি যেটা বলছিলাম, দেখেন হেডার পিএইচপি এবং ফুটার পিএইচপি ডাব্লিউপি হায়ারার্কি কোনো একটা অংশ না, জাস্ট পেজের একটা পার্ট। সো দেখেন ইন্ডেক্স ডট পিএইচপি তৈরি করছি আমরা, এখন এইগুলো তৈরি করতে হবে। পেজ শো করার জন্য পেজ পিএইচপি, সিঙ্গেল পেজ তৈরি করার জন্য সিঙ্গেল পিএইচপি। সিঙ্গেল পেজ বলতে পোস্ট, সিঙ্গেল পোস্ট শো করার জন্য, পেজ বলতে সিঙ্গেল পেজ দেখানোর জন্য। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এটা পেজ তৈরি করা দেখব, মেনু তৈরি করা দেখব, এবং পেজের সাথে মেনু কীভাবে কাজ করছে সেটা দেখব, আর ডাইনামিক্যালি সব কিছু। হ্যাঁ, কারণ এই ইমেজগুলো লোকাল হোস্ট থেকে কল হচ্ছে। তো আমাদেরকে যদি কল করতে হয় এভাবে করতে হবে। ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এখন দেখেন একটা ইমেজ আসবে, একটা ইমেজ আসছে। সো এরকম, সো এগুলো তো জাস্ট লোকালি কল করা, বাট আমরা এভাবে না, আমরা হচ্ছে পোস্ট পুরোটাই আসবে ডাইনামিক্যালি। ড্যাশবোর্ড থেকে পোস্ট করবো, চলে আসবে, ড্যাশবোর্ড থেকে পোস্ট করবো, চলে আসবে। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পেজ তৈরি করা দেখবো, এবং পেজের সাথে সাথে হচ্ছে পেজ কীভাবে ডাইনামিক করতে হয় সেটা দেখে আসবো, করবো। তারপর হচ্ছে মেনু কীভাবে তৈরি করতে হয়, মেনু সাপোর্ট কীভাবে হবে, বাকিগুলো আমরা দেখব।